সো আমরা গত ক্লাসে শেষের দিকে যে ডিসকাশনটা স্টার্ট করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবাউট প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচার। সো আমরা ডিসকাস করছিলাম যে আমরা প্রজেক্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব বা এক্সিকিউট করব একটা কোম্পানিতে। সো এটা কোম্পানি ওয়াইড ডিফারেন্ট স্ট্রাকচার ফলো করতে পারে। সো আমরা ডিফারেন্ট স্ট্রাকচারের সাথে ফ্যামিলিয়ার হচ্ছিলাম। সো প্রথম যে স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবাউট অর্গানাইজিং প্রজেক্ট উইদিন দ্য ফাংশনাল অর্গানাইজেশন, যেখানে আমরা সেপারেট কোনো ডেডিকেটেড কোনো টিম করব না। আমরা জাস্ট আমাদের যে ফাংশনাল উইংস গুলো আছে তাদের কাছে আমরা আমাদের নতুন প্রজেক্টের রেসপন্সিবিলিটি অ্যাসাইন করে দিব। সো সেই প্রজেক্টের যে রেসপেক্টিভ ফাংশনাল কাজগুলো, সেটা হচ্ছে আমার কোম্পানির যে ফাংশনাল ডিপার্টমেন্টস গুলো আছে ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্টস গুলো এক্সিকিউট করবে। সেটার কিছু প্রস ছিল, কিছু কনস ছিল, আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। তারপর আমরা বলেছি যে অন অ্যানাদার এক্সট্রিম আমরা যেটা করতে পারি, আমরা ডেডিকেটেড টিম করতে পারি। সো ডেডিকেটেড টিম যখন করছি তখন আমাদের কিন্তু আহ, একটা সেপারেট উইং ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কাইন্ড অফ আমরা বলেছিলাম যে প্রজেক্ট ম্যানেজার। সো এখানে কোম্পানি যে ফাংশনাল ডিপার্টমেন্ট সেখান থেকে প্রজেক্টের কাজগুলোকে সেপারেট রাখা হচ্ছে, এবং প্রজেক্ট যিনি ম্যানেজার হি উইল বি আলটিমেটলি রেসপন্সিবল হু উইল অ্যাকচুয়ালি লুক আফটার হুইচ ফাংশন। সো দুটোরই প্রস এন্ড কনস আছে, প্লাস আমরা এটাও ডিসকাস করছিলাম যে দেয়ার আর সাম কোম্পানিজ যেখানে আপনার স্ট্রাকচার হচ্ছে এমন যে তাদের সমস্ত কাজ হচ্ছে প্রজেক্ট বেসড। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রাকচার, এখানে আমরা বলছিলাম যে প্রজেক্টাইজড অর্গানাইজিং স্ট্রাকচার। সো আমাদের এই ফাংশনাল উইংস গুলো আছে, so they are particularly dedicated to help the project teams to execute the projects. So multiple projects are actually working on, এবং এই যে কমন যে ফাংশনস গুলো দে উইল অ্যাসিস্ট দ্য রেসপেক্টিভ প্রজেক্ট টিমস। সো এটারও আমরা বলছিলাম যে প্রস এন্ড কনস আছে। ফাইনালি দুটো স্ট্রাকচারে কনস গুলোকে ওভারকাম করা এবং প্রস গুলোকে অপটিমাইজ করার জন্য আমরা একটা সেপারেট থার্ড একটা অপশন বলেছিলাম, সেটা ছিল অর্গানাইজিং দ্য প্রজেক্ট উইদিন মেট্রিক্স অ্যারেঞ্জমেন্ট। সো এখানে আমরা যে ডিসকাশনটা করেছিলাম সেখানে বলছিলাম যে আমাদের আহ, এই স্ট্রাকচারে যেটা হয়, আমাদের দুটো লাইন অফ কমান্ড বা দুটো চেইন অফ কমান্ড থাকে। সো প্রজেক্টে যারা কাজ করছে তারা একদিকে ফাংশনাল যে হেড আছে বা ফাংশনাল যে উইংস গুলো কাজ করছে তাদেরকে তাদের কাছে রেসপন্সিবল থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। At the same time, they will also be accountable to project manager. So আমরা একটা এক্সাম্পল ডিসকাস করছিলাম যে কিভাবে এটা হতে পারে, এবং কিভাবে আপনার প্রজেক্ট গুলো বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্টস থেকে পিপল হায়ার করতে পারে। সো এখানে আমরা এই স্ট্রাকচারটা ডিসকাস করছিলাম। দেন আমরা বলছিলাম যে এটা তিনটা ফর্মে হতে পারে। এটা আমরা বাসায় সেলফ রিড করতে বলছিলাম। ম্যাট্রিক্স স্ট্রাকচারটা তিনটা ওয়েতে হতে পারে। So আমরা যদি একটু সাম আপ করি, এখানে কি ডিসকাশনটা আছে, একটা হচ্ছে উইক ম্যাট্রিক্স, একটা ব্যালেন্স ম্যাট্রিক্স, একটা স্ট্রং ম্যাট্রিক্স। আমি যদি উইক ম্যাট্রিক্সের কথা বলি, উইক ম্যাট্রিক্স ইজ ভেরি ক্লোজ টু দ্য অর্গানাইজিং দ্য প্রজেক্ট উইদিন দ্য ফাংশনাল অর্গানাইজেশন, আমরা যেভাবে ডিসকাস করেছিলাম ওটার সাথে ভেরি মাচ সিমিলার। তাহলে এটা ম্যাট্রিক্স হলো কেন? ম্যাট্রিক্স হলো এই কারণে, এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একটা সেপারেট একটা অফিস থাকবে, বাট দ্য আইডিয়া ইজ দ্যাট এখানে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখন এই অ্যাসিস্ট্যান্ট মূলত যদিও তার অফিসিয়াল নেম প্রজেক্ট ম্যানেজার, বাট সে কিন্তু তেমন অথরিটি ফিল করবে না বা তার কাছে তেমন অথরিটি নাই। সো হি উইল অ্যাকচুয়ালি বি ওয়ার্কিং লাইক এ সাপোর্ট স্টাফ অর সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। মনে করেন আমার কোম্পানিতে একটা প্রজেক্ট রানিং আছে,
সো ফাংশনাল ডিপার্টমেন্টস গুলো কাজ করছে মূলত আলটিমেট কাজটা, বাট সামওয়ান ইজ রেসপন্সিবল টু কোঅর্ডিনেট যে যার যেখানে যা করার কথা সেটা করা হচ্ছে কিনা সেটা মনিটর করা। সো দ্যাট ইজ মোর ভেরি ক্লোজ টু দ্য স্ট্রাকচার যেটা আমরা ফাংশনাল ফর্মে দেখেছিলাম। যে এখানে মূলত ফাংশনাল টিমরাই, মানে ফাংশনাল যে উইংস গুলো আছে তারাই মূলত কাজটা করছে। আর এই যে আমরা উইক ম্যাট্রিক্স যেটা বলছি এটা মূলত আহ, যেটা হলো যে এখানে আমরা এটা ম্যাট্রিক্সে কেন আসলো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে এখানে একজন প্রজেক্ট ম্যানেজার আমরা এমপ্লয় করেছি, বাট তিনি কিন্তু হি ডাজ নট হ্যাভ দ্য ডিরেক্ট অথরিটি টু থিঙ্ক অফ যে কে কোন কাজ করবে। সো হি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং লাইক এ কোঅর্ডিনেটর। ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা এক্সট্রিম যেটা আমরা ব্যালেন্সটাতে পরে আসছি, আরেকটা এক্সট্রিম যেটা সেটা হচ্ছে স্ট্রং ম্যাট্রিক্স। সো ইউ ক্যান থিঙ্ক অফ দিস ইজ ভেরি মাচ ক্লোজ টু আমরা যে ডেডিকেটেড টিমের কথা বলেছি সেটার মতো। বাট তাহলে এটা ম্যাট্রিক্সে কেন আসলো? এখানে কি ফাংশনাল টিমস গুলো কোনো রোল আছে কিনা? আইডিয়াটা হচ্ছে আমার আহ, আপনার কোন মানে ফাংশনাল ডিপার্টমেন্টে কে কোন মানে কাকে হায়ার করা হবে, কে কোন কাজ করবে, এই ব্যাপারগুলোতে আমার প্রজেক্ট ম্যানেজারের অথরিটি আছে। তো যেটা হয়তো আমার উইক ম্যাট্রিক্সে ছিল না, বাট স্ট্রং ম্যাট্রিক্স আমরা বলছি যে প্রজেক্ট ম্যানেজার ইজ হ্যাজ মোর অথরিটি। সো সে কিন্তু আপনার চাইলে বলতে পারে যে কোন ডিপার্টমেন্ট থেকে কে আসবে এই কাজটা করার জন্য। সো বা কোন স্পেশালিস্টরা কাজ করবে বা কোন এক্সপার্টরা কাজ করবে। তো এই ব্যাপারগুলোর অথরিটি দেওয়া থাকে আমার যিনি প্রজেক্ট ম্যানেজার তাকে। আচ্ছা। এখন স্ট্রং ম্যাট্রিক্সটা বলছি যে আমরা ভেরি ক্লোজ টু দ্য ডেডিকেটেড প্রজেক্ট টিম, আর উইক ম্যাট্রিক্স ইজ ভেরি ক্লোজ টু ফাংশনাল যে স্ট্রাকচার সেটার সাথে। এখন ইন বিটুইন একটা ম্যাট্রিক্স আছে যেটাকে আমরা বলছি যে ব্যালেন্স ম্যাট্রিক্স। এখানে স্ট্রাকচারটা কেমন? সো এখানে স্ট্রাকচারটা হচ্ছে এমন যে আমার প্রজেক্টটা কিভাবে ওয়ার্ক করবে, প্রজেক্টের স্কেডিউল করা বা প্রজেক্টের প্ল্যান করা আহ, বা কোঅর্ডিনেট করা, বা আমার প্রজেক্টটা কত পার্সেন্ট প্রোগ্রেস হলো বা কত পার্সেন্ট কাজ বাকি, এই ব্যাপারগুলো মনিটর করা। আহ, এটা হচ্ছে দেখভাল করবে আমার যিনি প্রজেক্ট ম্যানেজার আছে তিনি। বাট এখানে কিন্তু ফাংশনাল ডিপার্টমেন্টস এর যারা হেড আছে দে উইল বি রেসপন্সিবল যে প্রজেক্টের যে কাজগুলো ফাংশনাল ডিপার্টমেন্টস গুলো করতে হবে। সো কোন পার্সোনালরা কোন এমপ্লয়িজরা কাজগুলো করবে সেটা ফাংশনাল ডিপার্টমেন্টস এর যারা রেসপন্সিবল ফাংশনাল ডিপার্টমেন্টের হেড আছে দে উইল অ্যাকচুয়ালি ডিসাইড। সো ইটস মোর লাইক project manager and functional managers both are working together. So এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা বলছি ব্যালেন্স ম্যাট্রিক্স। তো এখানে আপনার ইন্টিগ্রেশন ভালো হয়, এখানে কনফ্লিক্টের সুযোগ কম, দে হ্যাভ এ ক্লিয়ার লাইন অফ রেসপন্সিবিলিটিস। বাট আলটিমেটলি প্রজেক্টে যারা কাজ করছে পার্সোনাল, দে উইল বি রেসপন্সিবল টু কাইন্ড অফ টু বসেস, মানে একটা বস হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আর একটা বস হচ্ছে সে আমার যারা ফাংশনাল ডিপার্টমেন্টের হেড আছে দে। সো এই তিনটা ফর্মকে আমরা বলছি যে আমাদের যে ম্যাট্রিক্স স্ট্রাকচার সেটা তিনটা ফর্ম হতে পারে। ঠিক আছে। আচ্ছা। এখন আমরা এটার বেনিফিটস গুলো কি বা এটার ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি? সো দ্য বেনিফিটস আর ভেরি মাচ অবভিয়াস। মানে আমরা এই ম্যাট্রিক্সে যাওয়ার প্রাইমারি রিজন হচ্ছে আমরা যেটা দুটো এক্সট্রিমকে দেখেছিলাম সেই দুটোকে কম্বাইন করা। সো অবভিয়াসলি দুটো এক্সট্রিমের যে বেনিফিটস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে রিয়েলাইজ করতে পারবো।
বাট একই সাথে কিছু ইস্যুস অ্যারাইজ হয় যেগুলো হয়তো আমরা ওভারকাম করতে পারি না, ইভেন উইফ উই হ্যাভ আ ম্যাট্রিক্স অর ব্ল্যান্ড কাইন্ড অফ স্ট্রাকচার। সো ইউ সি যে ম্যাট্রিক্সে আমরা ফাংশনালও কাজ করছে, আমার আবার প্রজেক্ট টিমও কাজ করছে। তো এখানে যেটা হচ্ছে না সেটা হচ্ছে আহ, আমার রিসোর্স গুলো এফিসিয়েন্টলি ইউটিলাইজ হচ্ছে। Individuals are not tied up to a single project. Individuals are working simultaneously to multiple projects. So এটার কারণে যেটা হচ্ছে আমার রিসোর্স এফিসিয়েন্টলি ইউটিলাইজ হচ্ছে। এবং যেহেতু আমার প্রজেক্ট ম্যানেজার আছে, হু ইজ অ্যাকচুয়ালি working and for coordination, for integration of the activities for the projects going on. So এখানে আমার প্রজেক্ট প্রজেক্টের দিকে ডেডিকেট করার বা প্রজেক্টের দিকে ফোকাস করার আইডিয়াটা কাজ করছে। এবং এখানে যেহেতু এট দ্য সেম টাইম ফাংশনাল ডিভিশনস গুলো পার্টিসিপেট করছে টু এক্সিকিউট দ্য প্রজেক্ট ওয়ার্কস। সো এখানে আমার যেটা ট্রানজিশনের যেটা ইস্যুস ছিল যে প্রজেক্ট শেষ হওয়ার পরে এমপ্লয়িজদের কি হবে, সেটা নিয়ে ইস্যুস অ্যারাইজ হয় না। বাট সামটাইমস দেয়ার আর সাম ইস্যুস অ্যারাইজ, যে যেহেতু আমার একজন এখানে আমার দুটো বসের কথা বলছি, একটা হচ্ছে ফাংশনাল ম্যানেজার, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখন not necessarily that they will have an equal level of skills and expertise. So যেহেতু একটা ডিসিমিলারিটিস থাকতে পারে, সেহেতু একটা আপনার কনফ্লিক্ট অ্যারাইজ হওয়ার পসিবিলিটিস আছে। সামটাইমস যখন আমার ম্যাট্রিক্স স্ট্রাকচার ফলো করা হয়, তখন অনেককে একসাথে ইনভলভ হতে হচ্ছে। সো দেয়ার ইজ এ চান্স অফ উই আর ওপেনিং এটাকে বলা হচ্ছে যে প্যান্ডোরা বক্সের মতো, মানে উই আর গেটিং আ ডোর ফর লটস অফ প্রবলেমস। সো এটা প্রবলেমসটা ক্রিয়েট হয় মূলত যখন এই দুইটা অথরিটি, একটা হচ্ছে আমার রেগুলার ফাংশনাল টিমের অথরিটি, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার অথরিটি, এই দুইটা জায়গার মধ্যে যখন কি হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে, যে প্রজেক্ট ম্যানেজার একভাবে চাচ্ছে, আবার ফাংশনাল ম্যানেজার অন্যভাবে চাচ্ছে। সো দুজনের আই মিন দুজনের অপিনিয়ন্সে যখন ডিফার হতে পারে, তখন দ্য চান্স অফ নট গেটিং দ্য অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট ইজ লাইকলি টু বি হ্যাপেন। ঠিক আছে? আচ্ছা। আর অন্যান্য প্রবলেমস গুলো ইজ এ ভেরি ক্লোজার টু যেগুলো আমরা দুটো স্ট্রাকচারে দেখেছিলাম, সেটার সাথে সিমিলারিটিস আছে, আমরা পরে ডিসকাশনে যাচ্ছি। So next discussion is about project management office. So first, noted very clearly the project management structure, project management office. These are two different things. So আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচারে ডিসকাস করেছি যে functional teams, sorry, functional units, then dedicated project team and the matrix structure. সো এটা আমরা বলেছি কিসের জন্য, যে দিস আর দ্য স্ট্রাকচার্স, যে যে কিভাবে প্রজেক্টের কাজগুলো ইমপ্লিমেন্ট করা যায় বা কিভাবে এক্সিকিউট করা যায়, কিভাবে অ্যাসাইন করা যায়, এই পারপাসে। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, এখানে আমরা কি ডিসকাস করব? দ্য আইডিয়া অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ইজ দ্যাট, যে আমার কোম্পানিতে বেশ আমার প্রতিষ্ঠানের প্রজেক্টে কাজ হচ্ছে। সো এই যে প্রজেক্টগুলো এক্সিকিউট করা হচ্ছে, এই প্রজেক্টগুলো মনিটরিং এর বিষয় আছে, মনে প্রজেক্টগুলোতে সাপোর্ট করা বা প্রজেক্টগুলো কাইন্ড অফ কন্ট্রোল করা, এই বিষয়গুলোর ব্যাপার আছে, যে প্রজেক্টটা আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবে হচ্ছে কিনা, মানে মনিটরের কাজটা আর কি।
তো ওই কাজটা করে থাকে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। Note it very carefully, project management office is not responsible for executing the project. Project manager is responsible for executing the project. So project manager, project management, আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, এই দুটোর মধ্যে ক্লিয়ার কি আছে, সেপারেশন আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বলতে আমরা যেটা প্রাইমারিলি মেইন করছি, আমার কোম্পানিতে যে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করা হবে বা এক্সিকিউট করা হবে, these projects are likely to be monitored, likely to be overseen by the project management office. ঠিক আছে? এখন এটা কেন হলো, বা এই কনসেপ্টটা কেন আসলো, বা এই অফিসের প্রয়োজনীয়তাটা কি? সো দেয়ার আর নাম্বার অফ কেসেস যে ইউ অফেন সি যে প্রজেক্ট আমরা বেশ আহ, অনেক ইনসেন্টিভস নিয়ে বা অনেক ইন্সপিরেশন নিয়ে শুরু হয়েছিল, বাট লেটার প্রজেক্ট হয়তো সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয় নাই। সো দেয়ার ইজ এ ল্যাকিং অফ মনিটরিং। সো একটা প্রজেক্ট একটা পার্সেন্টেজ কমপ্লিট হলো, সো এটা কি একটা টার্গেট অনুযায়ী প্রসিড হলো কিনা, বা যেই সময়টা বাকি আছে এই সময় কি বাকি প্রজেক্টের কাজটা কমপ্লিট করা যাবে কিনা, এই যে একটা কন্টিনিউয়াস একটা মনিটরিং এর ব্যাপারগুলো আছে, এটা যদি না থাকে দেয়ার ইজ এ চান্স দ্যাট আমরা প্রজেক্টটা সাকসেসফুলি কি করতে পারবো না, ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো এই কারণে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস এই আইডিয়াটা আসছে। ঠিক আছে? এখন হাউ লার্জ দিস অফিস ক্যান বি, আপনার কোম্পানি যদি এমন কোম্পানি হয় কাইন্ড অফ হার্ডলি 3 বছরে বা 4 বছরে একটা প্রজেক্ট নিয়ে থাকে, বা একটা বা দুটো প্রজেক্ট নিয়ে থাকে, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার কনসেন্ট্রেশন অন নিউ প্রজেক্টস ইজ ভেরি লিমিটেড। সো এই ক্ষেত্রে থিঙ্ক অফ যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যদি আপনার একটা সেপারেট অথরিটি থাকে, এটা অবভিয়াসলি হাইলি পিপল, মানে হাই নাম্বার অফ পিপল উইল নট বি এমপ্লয়েড দেয়ার। হয়তো বা একজন কাজ করছে, একজন দেখভাল করে, দ্যাটস ইট। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে ইউ আর এ কোম্পানি যেখানে আপনার হান্ড্রেডস অফ প্রজেক্টস আর গোয়িং অন, or tens of projects are going on, you can think of a classic example আমার যারা ভালো রিয়েল এস্টেট ডেভেলপার, so they simultaneously work on hundreds of projects or tens of projects. So তাদের কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং এর বিষয় আছে, because they have a commitment and their resources are committed to a number of projects, and each and every time they are spending money for their resources. সো এটা যদি ইনএফিশিয়েন্টলি ইউটিলাইজ হয়, দেয়ার আর চান্সেস অফ লসেস। সো এই কারণে মানে আমি যে কোম্পানির ধরনের এক্সাম্পল দিলাম, বা দেয়ার আর সাম আদার কোম্পানিজ, বিশেষ করে এনজিও যে হিসেবে যারা কাজ করে থাকে, দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন লটস অফ প্রজেক্টস অ্যাট দ্য সেম টাইম। সো তাদের মনিটরিং এর প্রয়োজনীয়তাটা বেশি। সো ইউ ক্যান থিঙ্ক অফ যে তাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকবে, দিস আর লাইকলি টু বি ভেরি ডেডিকেটেড, এবং এখানে আপনার নাম্বার অফ পিপল আর লাইকলি টু বি ইনভলভড। আমার আইডিয়া মতো, আমি যতদূর জানি, আপনি যদি আমাদের যে মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানিজ গুলো আছে, তাদের একটা সেপারেট প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকে। সো দে work on number of projects in a year. So যেভাবে অন্যান্য ফাংশনাল ডিপার্টমেন্টস গুলো থাকে, সেভাবে তাদের একটা সেপারেট প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকে। সে হয়তো বা পাশাপাশি অন্য রেসপন্সিবিলিটি আছে, বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসে যে রেসপন্সিবিলিটি সেটাও ক্যারি আউট করতে হয়। সো প্রাইমারি পারপাস ইজ টু সি দ্য ট্র্যাক রেকর্ড, যে আমরা যেভাবে শিডিউল করেছিলাম, আমরা নেক্সট টপিকের পরের টপিকে আমরা প্রজেক্ট শিডিউলিং এর ব্যাপারে জানবো। সো সেভাবে কি প্রজেক্ট প্রসিড হচ্ছে কিনা, বা প্রজেক্ট কি কোথাও স্টাক হয়ে আছে কিনা, এই ব্যাপারগুলো ওভারসি করা। আচ্ছা, আহ
এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কতটুকু সাকসেসফুলি প্রজেক্টকে মনিটর করতে পারে বা কন্ট্রোল করতে পারে বা সাপোর্ট করতে পারে, সেটার উপর ডিপেন্ড করে যে আলটিমেটলি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কতটুকু সাকসেসফুল। সো দেয়ার ইজ এ ট্রেন্ড, পার্টিকুলারলি ফ্রম 2003, যেখানে আপনার আহ, আহ, যেটা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, যেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে বলছিলাম, সেই ইনস্টিটিউটটা এভরি ইয়ার পিএমও অফ দ্য ইয়ার এরকম একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকে। সো দে অ্যাকচুয়ালি রিসিভ দ্য details of number of project management offices from number of companies, and based on their performance they award those project management office. So that's why যে companies গুলো যারা project management office maintain করে, they are actually trying to make this project management office very much attractive and very much effective by more specifically. So এটা অবভিয়াসলি তাদের প্রজেক্ট যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করতে হেল্প করে, সাকসেসফুল এক্সিকিউশনে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম বেস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস হিসেবে যারা অ্যাওয়ার্ড পায়, দিস কোম্পানিজ আর লাইকলি টু বি সেলিব্রেটেড ইন নিউজ পেপার্স অ্যান্ড ইন ডিফারেন্ট রিপোর্টস। সো এটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা একটু বলছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটা কি স্ট্রাকচারে হতে পারে বা তাদের রোলটা কেমন হতে পারে। সেখানে কিন্তু আমরা বলছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের রোল গুলো কিভাবে হতে পারে বা ডিফারেন্ট রোলস এর বেসিসে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসকে কিভাবে ক্যারেক্টারাইজ করা যায়। সো এখানে মূলত আমরা চারটা ক্যাটাগরির কথা বলবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস মাইট লুক লাইক দিস। সো ইট ডিপেন্ডস যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটা কিভাবে কাজ করে, সেটার উপরেই মূলত এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। ঠিক আছে। সো আই সি আপনার নাম আর আইডি লিখছেন, আমরা ক্লাসের শেষে হচ্ছে আইডি রোল কল, আই মিন আইডিটা কল করবো, তখন অ্যাটেন্ডেন্স দিয়েন। এখন চ্যাট বক্সে লেখার প্রয়োজন নাই। আচ্ছা, সো আমরা ইন্টারেস্টিং একটা কেস দেখবো, যারা বেস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে তাদের। বাট বিফোর দ্যাট উই লাইক টু সি যে আহ, কি কি মডেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস হতে পারে। আচ্ছা, প্রথম মডেল ওয়েদার স্টেশন। সো আপনারা ওয়েদার স্টেশন দেখেছেন বা আমরা ওয়েদার স্টেশন দেখে থাকি, রাইট, ডিফারেন্ট প্লেসে। সো এই ওয়েদার স্টেশন মূলত কি করে? ক্যান এনিওয়ান প্লিজ রাইট ইন ওয়ান ওয়ার্ড অর টু ওয়ার্ডস যে ওয়েদার অফিস কি করে বা ওয়েদার স্টেশন কি করে? ডিফারেন্ট They লোকেশনসে, they সি প্লেস বা they different, হ্যাঁ বলেন। they collect the data of the environment of running environment, okay, হুম 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 of surroundings area, so হুম। that they combinedly published a forecast for the people. আচ্ছা, এখানে আমরা ওয়েদার স্টেশনের যেটা কথা বলছি সেটা মেট্রোলজিক্যাল অফিসের কথা বলছি না, মানে আমরা যেখান থেকে ওয়েদার ফোরকাস্ট প্রোভাইড করা হয় সেটার কথা বলছি না। আমরা বলার চেষ্টা করছি যে আপনার যেগুলো ওয়াচ টাওয়ারের মতো বা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আছে না ওয়েদারের, তাদের কথা বলছি। আমি কি বোঝাতে পারছি? আমাদের যে এই আবহাওয়া অফিস বলে Okay. না, মেট্রোলজিক্যাল জি স্যার, জি স্যার। অফিস জি বলেন, জি আমরা জি সেটার কথা বলছি না। যেটা হয়তো ডেটা কালেক্ট করে তারপর ফোরকাস্ট প্রোভাইড করে, আমরা সেটার কথা বলছি না। আমরা বলছি যে বিভিন্ন জায়গায় যে আবহাওয়া অফিসের কিছু ওয়েদার স্টেশন আছে না, যারা হচ্ছে ওয়েদার মনিটর করে। জি। আমি কি বোঝাতে পারছি? না বুঝছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদের কথা বলছি। ঠিক আছে। জি ইউ নো স্যার। দ্য ডিফারেন্স বিটুইন দিস টু কাইন্ড অফ। Got it. হুম। সো মেটেরোলজিক্যাল যে আহ, এরা তো অবভিয়াসলি অ্যাটমসফিয়ার স্টাডি করে, ওয়েদার ফোরকাস্ট প্রোভাইড করে, কবে কি হবে এটা প্রোভাইড করে। বাট বিভিন্ন লোকেশনে যে আপনার কাইন্ড অফ ওয়াচ টাওয়ারের মতো যারা কাজ করে আর কি, আমরা তাদের কথা বলছি। ঠিক আছে। সো মূলত আহ, এখানে আমরা যেটা বলছি যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যদি স্ট্রাকচারটা ওয়েদার স্টেশনের মতো হয়,
সো মূলত নামটা আসছে ওখান থেকে যে ওয়েদার স্টেশনগুলো যেভাবে আমার ওয়েদারকে কি করে ট্র্যাক করে বা আমার মনিটর করে, আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যদি অন্যান্য কিছু না করে শুধু বিভিন্ন প্রজেক্টের কি করছে, যে একটা প্রজেক্ট কতটুকু প্রোগ্রেস হয়েছে এবং আহ, তার কতটুকু কাজ বাকি আছে, এতটুকু, দ্যাটস ইট। সো এই জিনিসগুলো ডেটা কালেক্ট করে দে প্রোভাইড দিস টু টপ ম্যানেজমেন্ট। সো এই জায়গায় যদি এইভাবে যদি কাজ করেন যে পিএমও, তখন আমরা পিএমওর স্ট্রাকচারটাকে বলছি ওয়েদার স্টেশন। সো হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স দে আর লুকিং ফর, কাইন্ড অফ যে আমাদের প্রজেক্ট কতটুকু প্রোগ্রেস হয়েছে বা হুইচ প্রজেক্ট ইন হুইচ ট্র্যাক, যে কতটুকু কস্ট হয়েছে, কতটুকু কস্ট বাকি আছে, আমরা কি উইদিন দা বাজেটের মধ্যে আছি নাকি বাজেট থেকে ওভার বা আন্ডার হয়েছে, এই ব্যাপারগুলো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে ওয়ান স্টেপ অ্যাডভান্স। ওয়ান স্টেপ অ্যাডভান্সড মানে যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ইফ আই সি দ্যাট, যে আমি যখন প্রজেক্টটা মনিটর করছি এটার এক্সিকিউশনটা যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে হচ্ছে না, কিছুটা ল্যাকিংস আছে বা কিছুটা ধীর গতিতে যাচ্ছে। সো আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, ইফ ইট ইজ সাচ দ্যাট যে দে আর ওয়ার্কিং অ্যাকচুয়ালি টু লুক ফর দ্য ইস্যুস যেটা প্রজেক্ট এক্সিকিউশনকে কি করছে, ডিলে করছে, এই ব্যাপারগুলো ফিক্স আপ করা বা এই ব্যাপারগুলো সাজেস্ট করা যে হোয়াট আর দ্য গুড প্র্যাকটিসেস যেটার মাধ্যমে আমরা এই ইস্যুস গুলো ওভারকাম করতে পারি। ইউ ক্যান থিঙ্ক অফ, মানে আমরা যখন এক্সটার্নাল কনসালটেন্টসদের থেকে হেল্প নিয়ে থাকি, দে হেল্প আস টু ডায়াগনোজ দ্য প্রবলেমস সো দ্যাট আমরা প্রবলেমসটা ওভারকাম করে প্রসিড হতে পারি। সো এই কাজগুলো যদি করে থাকে তখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের স্ট্রাকচারটাকে বলছি ইট ইস ওয়ার্কিং লাইক এ কন্ট্রোল টাওয়ার। ঠিক আছে, ইনস্টিড অফ জাস্ট মনিটরিং। আপনি কি প্রোগ্রেশনে বুঝতে পারছেন, মানে এটা থেকে একটু ওয়ান স্টেপ অ্যাডভান্স না? এখানে জাস্ট মনিটর করা হচ্ছিল। জি তো স্যার। এখানে আমি কেন পিছিয়ে পড়লাম বা কেন আমি ভালো করলাম এটা কিন্তু কি করা হচ্ছে না, মানে ফিডব্যাকটা নাই বা এটার ইমপ্রুভমেন্টের এখানে কোনো ফাংশন হচ্ছে না। বাট ওয়ান স্টেপ অ্যাডভান্স যখন হলো, দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য ইস্যুস এবং সাজেশনস, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, বেস্ট প্র্যাকটিস করতে পারি। সো তখন আমরা এটাকে বলছি কন্ট্রোল টাওয়ার। আচ্ছা, নেক্সট সেটা ওয়ান স্টেপ অ্যাডভান্স ফ্রম দ্য কন্ট্রোল টাওয়ার, মানে এখান থেকে অ্যাডভান্স, সেটাকে আমরা বলছি রিসোর্স পুল। সো দ্য আইডিয়া অফ দ্য রিসোর্স পুল ইজ দ্যাট আলটিমেটলি আপনার প্রজেক্টের সাথে তো আপনার যারা কাজ করছে দে আর দ্য হিউম্যান বিইংস। সো নট নেসেসারি যে যারা প্রজেক্টের সাথে ইনভলভ হয়েছে এভরি ওয়ান ইজ হাইলি স্কিলড অর হাইলি ট্রেন্ড অর হাইলি এক্সপেরিয়েন্সড। সো আপনি যখন প্রজেক্টকে কি করছেন, ট্র্যাক করছেন from your project management office, you see that your track record is not good, and you have identified that probably some people need some improvement in terms of skills. So আপনার project management office কি করছে, they are actually imparting the trainings, skills, যেটাকে আমরা বলছি যে রিসোর্স প্রোভাইড করা। মানে রিসোর্সটা হচ্ছে ইন দিস সেন্স যে কি প্রোভাইড করছে, ট্রেনিং প্রোভাইড করছে, স্কিল প্রোভাইড করছে। তখন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ইজ ওয়ার্কিং লাইক এ রিসোর্স পুল। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যদি রিসোর্স পুলের মধ্যে কাজ করে, দেয়ার আর অলসো চান্সেস দ্যাট যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসে ডেডিকেটেড আমার আই মিন তাদের অফিসটা হচ্ছে এরকম যে আমরা উই আর অ্যাকচুয়ালি ডেভেলপ দ্য হিউম্যান রিসোর্স হু উইল বি গুড অ্যাট ম্যানেজিং দ্য প্রজেক্টস। সো প্রজেক্টে যখন প্রয়োজন হবে তখন এই পুল থেকে হচ্ছে ট্রেন্ড পিপলকে প্রোভাইড করা হবে বা আমরা যাদেরকে ডেভেলপ করেছি তাদেরকে প্রোভাইড করা হবে। সো অবভিয়াসলি ইউ সি দ্যাট দিস ইজ মোর অ্যাডভান্স কম্পেয়ার টু আর্লিয়ার টু, মানে ওয়েদার আর কন্ট্রোল থেকে। ঠিক আছে। আচ্ছা,
এখন এখানে মানে প্রথম তিনটাতে আমরা দেখলাম মূলত দিস ইজ লাইক এ প্যাসিভ অ্যাডভোকেটিং, মানে আমি এখানে কিন্তু কোনো অথরিটি এক্সিকিউট করছি না। সে ফর এক্সাম্পল আমি দেখলাম যে একটা প্রজেক্ট যেভাবে প্রোগ্রেস হওয়ার কথা ঠিক সেভাবে প্রোগ্রেস হচ্ছে না, লিটল বিট স্লো প্রোগ্রেস হচ্ছে। সো আই এম নট ইন আ চার্জ or আই ডু নট হ্যাভ অ্যান অথরিটি যে এখানে এমন একটা ডিসিশন নেওয়া যেটা হয়তো জরুরি, বাট আমার অথরিটি এখানে নাই। সো অথরিটি যদি আমাকে প্রোভাইড করা হয় তখন কিন্তু আমরা এটাকে বলছি যে ওই টাওয়ারটা বা ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসটাকে তখন আমরা এই স্ট্রাকচারে নিয়ে আসছি, যেটাকে বলা হচ্ছে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। সো ফ্রম দিস ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে কিন্তু কন্ট্রোল সেন্টার, যখন আমরা বলছি যে কন্ট্রোলের ফিচার্স গুলো আছে, মানে আমরা এখানে যেটা বলছিলাম যে আমরা ট্র্যাক করলাম যে, এবং আমরা যখন দেখলাম যে কোনো ইস্যুস আছে, উই আর প্রোভাইডিং দ্য আই মিন গাইডেন্স যে কিভাবে এটা বেস্ট সার্ভ করা যায়। But at the same time, we are confirming that we have the authority over the projects. So আমরা প্রজেক্টের রিলেটেড যদি কোনো ডিসিশন এই জায়গায় নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের আছে। So obviously the decision will not be very different from the original objectives and the vision of the company. So আমরা যে ডিসিশনটা নিই না কেন, সেটা অবভিয়াসলি আমাকে মেক শিওর করতে হবে যে আমরা এমনভাবে ডিসিশনটা নিচ্ছি বা এমনভাবে আমরা অথরিটিটা এক্সিকিউট করছি দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প আস টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ অফ দ্য ফার্ম। ঠিক আছে? আচ্ছা, এখন ইউ আন্ডারস্ট্যান্ড যে এটার স্ট্রাকচারটা কিভাবে ডেভেলপ হয়েছে। সো ওয়েদার ইজ ভেরি কাইন্ড অফ প্রাইমারি লেভেল, অ্যান্ড লাস্টলি আমরা যেটা বললাম যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল, দ্যাট ইজ মোর অ্যাডভান্সড অ্যান্ড মোর ইন্টিগ্রেটেড অ্যান্ড মোর ডিজায়ারেবল, রাইট? প্রত্যেকটা এগেইনস্ট আই মিন অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। ঠিক আছে? আচ্ছা, and আমরা একটা এক্সাম্পল ডিসকাস করি, দ্যাট ইজ অ্যাবাউট একটা পিএমও যেটা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ইন দ্য ইয়ার অফ 2018। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে আহ, উম, উম, এটা হচ্ছে 2021-এ। আচ্ছা, ইট ইস মোর ওকে, লেটস সি। 2021-এ যেটা প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে মফিট ক্যান্সার সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে ফ্লোরিডার একটা কেস, আই মিন আচ্ছা আমরা দেখি। So the Project Management Office of the Year, the PMO of the Year award is intended to recognize individuals working in a PMO that has demonstrated super project management abilities by adding value to the organization through its support of successful strategic initiatives. ঠিক আছে? Remember, they didn't execute the project. ঠিক আছে? প্রজেক্ট এক্সিকিউশন কাজ কিন্তু প্রজেক্ট ম্যানেজারের, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের না। ঠিক আছে? সো দে অ্যাকচুয়ালি হ্যাভ অ্যাডেড ভ্যালু থ্রু সাপোর্টিং দ্য প্রজেক্ট ইনিশিয়েটিভস। ঠিক আছে? আচ্ছা আমরা দেখি। সো প্রাইসটা কে পেয়েছে মূলত? মফিট ক্যান্সার সেন্টার এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম। আচ্ছা, so located in Tampa, Florida, the Moffitt Cancer Center is one of only 52 national cancer center institutes designated comprehensive cancer center. With more than 7,500 members, Moffitt has an economic impact in the state of $2.4 billion. Achha. Moffitt's enterprise project management team was instrumental in the first Connect initiative. This approach ensures patients can speak directly to a cancer expert from their care team within one business day of contracting Moffitt for an appointment. So this is actually the first thing to be noted, যে কেন তাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। দে ডিড সামথিং যেটার মাধ্যমে যারা পেশেন্ট, দে গট দ্য অপরচুনিটি টু স্পিক টু দ্য consultants or the expert within one day from the appointment.
Furthermore, the team introduced standardized project management methodologies to serve strategic initiatives across the organization and has served as a coach and mentor on projects. ঠিক আছে, these are actually the task of প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, যেটা কথা পিএম এর কথা বলছিলাম। আচ্ছা, সো মফিট এক্সিকিউটিভ কি বললো? কনগ্রাচুলেশনস টু দ্য মফিট এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, সেইট ইউভিট টেরমন্টি, Moffitt Executive. This team was formed in early 2019 as a part of Moffitt's new process and project management office. এই যে আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, to ensure we deliver on our strategic plan and equip others along the way. So that is the broad objective of the project management office. যে আমি মনিটর করছি কেন, আমি কন্ট্রোল করছি কেন, আমি রিসোর্স পুল কেন দিচ্ছি, আমি কেন কমান্ড করছি, সাথে কন্ট্রোল করছি। My primary purpose is to help the project management to achieve our strategic plan and equip the project management team in this way. Acha. I'm impressed by how this team has matured itself and helped the organization to do the same. The team's collaborative approach with other shared services, colleagues, and operational areas is exemplary. I'm proud of this team for achieving this prestigious award and the service to our patients it represents. Acha. এখন আমরা যেটা এতক্ষণ আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস নিয়ে। এর আগে যেটা ডিসকাস করছিলাম সেটা নিয়ে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্ট্রাকচার নিয়ে। এখন আপনার মধ্যে যেটা কিউরিওসিটি, যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচার দেখলাম যে ফাংশনাল ইউনিটের মাধ্যমে করা যায়, ডেডিকেটেড টিম দিয়েও করা যায়, আমার ম্যাট্রিক্স দিয়েও করা যায়। হুইচ ওয়ান শুড বি কনসিডার্ড? Obviously, every structure has its own advantage and disadvantage. So আমরা কোনটা করতে পারি? So that is again depends on number of factors. So কিভাবে আমরা রাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, obviously this is not so easy to decide. So এটা আমরা কিভাবে করতে পারি? So let's talk on some factors. So আমরা কি কি ফ্যাক্টরস নিয়ে ডিসকাস করছি? দিস আর অ্যাকচুয়ালি ক্যাটাগরাইজড ইনটু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে অর্গানাইজেশন কনসিডারেশন, একটা হচ্ছে প্রজেক্ট কনসিডারেশন। আচ্ছা, organization consideration is more like to understand your organizational structure and to understand the organizational demand. So first thing is very much obvious যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার ফার্মের জন্য কতটুকু ক্রিটিক্যাল। ওকে, আমি যেটা বলছিলাম যে আমার কোম্পানি যদি এমন হয় যে আমরা হয়তো অবভিয়াসলি আমরা যে নিউ প্রোডাক্ট বা নিউ সার্ভিস গুলো নিয়ে আসি, দ্যাট কামস ফ্রম অর দ্যাট ইজ অ্যান আউটকাম অফ অ্যান প্রজেক্ট, বাট based on the involvement of the company in terms of project, company literally varies. So আমরা এটা প্রথম আগের ক্লাসে ডিসকাস করছিলাম যে কিছু কোম্পানিজ আর লাইক hardly they work on one or two projects in a year or 2 or 3 years interval. But at the same time, there are some companies যে যারা কি করে আপনার ফুললি প্রজেক্ট বেসড অপারেশন এক্সিকিউট করে। সো এটার এক্সাম্পল আমরা দিয়েছি। এখন হোয়াট ডু ইউ থিঙ্ক যে একটা কোম্পানি যদি ভেরি লিটল বিট ইনভলভড ইন প্রজেক্টস, তার কি আসলে আপনার ডেডিকেটেড টিমের যে অ্যাপ্রোচ এটা ফলো করা উচিত, নাকি ফাংশনাল যে ইউনিটের মাধ্যমে প্রজেক্ট এক্সিকিউট করা সেটা ফলো করা উচিত? হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার ফাংশনালটা করা উচিত। ফাংশনালটা বেটার হবে। ফাংশনটা করা উচিত, রাইট? রাইট স্যার। আচ্ছা, সো কেন করা উচিত এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, অবভিয়াসলি ইউ উইল কোট হুইচ থিংস। আমরা ওই যে ফাংশনাল ইউনিটে যে অ্যাডভান্টেজেস গুলো পড়ছিলাম সেটা আমাদেরকে সাপোর্ট করতে হবে। আমি যে আনসারটা করলাম যে ফাংশনালটা করা উচিত, কেন করা উচিত, তখন আমাদের আনসার কোনটা দিয়ে সাপোর্ট করতে হবে? আমরা যে প্রজেক্ট ফাংশনাল ইউনিটে যে বেনিফিটস গুলো পড়ছিলাম
সেই বেনিফিটস গুলো নিয়ে আমাকে আমার কোয়েশ্চেনটা আনসারটা সাপোর্ট করতে হবে। আচ্ছা, এখন ইফ দ্য কোম্পানি ইজ লাইক, যেটা আমি বলছিলাম যে রিয়েল এস্টেট ডেভেলপার, সো তাদের মতো যদি আমাদের হয় কাইন্ড অফ আমার সিগনিফিকেন্ট পার্সেন্টেজ, মানে আমার কোম্পানি হচ্ছে এমন যে আমার মানে প্রজেক্টের বাইরে আমার কোনো কাজ নাই, তখন তো আমার যে ডেডিকেটেড প্রজেক্ট টিমে আমরা যে স্ট্রাকচার পড়ছিলাম সেই স্ট্রাকচার আমাদের ফলো করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? ওখানে আবার একটু মোর সুপারলেটিভ ছিল, সেটা হচ্ছে প্রজেক্টাইজড, যেটা আমরা বলছিলাম যে প্রজেক্টাইজড একটা স্ট্রাকচার, এটা না, দিস ওয়ান, এটা projectized organizational structure. So we will have a, we are actually have a dedicated team for projects, but we have some functions which functional departments which provide the resources to each of this project, but each of the project has a separate functional wings, right? So these are here, these are the common, I mean these are the common things যেটা সব প্রজেক্টে লাগবে সেটা এখানে আছে, বাট এই প্রজেক্ট গুলো যে এক্সক্লুসিভ রিকোয়ারমেন্ট আছে, বেসড অন দ্যাট দে অ্যাসাইন দ্য ইন্ডিভিজুয়াল পিপল। ওকে, সো সেটা ছিল মানে দ্যাট ইজ রিকমেন্ডেড কোন কেসে, যখন আমরা আমরা আমাদের সিগনিফিকেন্ট ইনভলভমেন্ট ইজ অ্যাবাউট প্রজেক্ট। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমার অর্গানাইজেশনাল রিসোর্সের ইস্যুস নিয়ে যদি আমরা ডিসকাস করি, so আমার ডেডিকেটেড প্রজেক্ট টিম, এটার একটা বড় ইস্যুস ছিল, আমরা ডিসকাস করেছিলাম যে আমার রিসোর্স কি হয়ে থাকছে, রিসোর্সটা ব্লক হয়ে থাকছে। ক্যান ইউ রিকল দিস? আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম জি স্যার, এঙ্গেজড হয়ে যায় একটা নির্দিষ্ট রিসোর্স এনগেজড হয়ে যাচ্ছে, রাইট? এটা ছিল দিস ওয়ান, এই জন্য আমরা এটাকে বলছিলাম কি এক্সপেন্সিভ, রাইট? সো এই ব্যাপারটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমরা ওভারকাম করতে পারি যদি আমরা ম্যাট্রিক্স কাইন্ড অফ স্ট্রাকচার ফলো করি, we can overcome some of the resource or expensiveness of the resource, ঠিক আছে? So আমরা হয়তোবা প্রজেক্ট ম্যানেজমেন্ট সেপারেট টিম করার জন্য আমাদের যে লেভেল অফ ইন্ডিভিজুয়ালস দরকার বা যে লেভেল অফ রিসোর্সেস দরকার, সেটা আমাদের কাছে আমরা হয়তো অ্যাফোর্ড করতে পারবো না, বাট অ্যাট দ্য সেম টাইম উই want to have some level of integration from the প্রজেক্ট ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজার। আমরা একটা সেপারেট কাউকে রাখতে চাই যে যে সে যে হয়তো কি করবে, কোঅর্ডিনেট করবে। আর আমি যেটা বলতে যাচ্ছি একটু খেয়াল করেন আমি কি বলছি। ম্যাট্রিক্স আমরা একটা উইক ম্যাট্রিক্স পড়েছিলাম না? উইক ম্যাট্রিক্স পড়েছিলাম। এখানে আমরা কি বলছিলাম? এখানে আমরা বলছিলাম যে মূলত প্রজেক্টের যে এক্সিকিউশনের কাজটা, সেটা বা ম্যানেজিং এর কাজটা, সেটা মূলত ফাংশনাল ম্যানেজাররা করবে। সো বাট এটা ম্যাট্রিক্স হলো কেন? ম্যাট্রিক্স হলো কারণ আমি এখানে একটা অ্যাসিস্ট্যান্ট রাখছি, সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, যে হয়তো টিমে যেভাবে কাজ করে সেভাবে করবে না, বাট যে এইরকম সেপারেট উইং থাকবে না, বাট ফাংশনাল টিমস গুলো যে কাজ করছে তাদের মধ্যে একটা কি করবে, কোঅর্ডিনেশনে কাজ করবে। এই যে আমার এই ডিপার্টমেন্টস গুলো যে কাজ করছে কিসের জন্য, আমার প্রজেক্টের জন্য, এটাকে কি করবে, কোঅর্ডিনেট করবে, বা কাইন্ড অফ সাপোর্ট স্টাফের মতো। এবং এই স্ট্রাকচারটা কখন আমরা ফলো করতে পারি? যখন আমাদের রিসোর্সে কি আছে, কনস্ট্রেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, সো বেসড অন দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমরা যদি আমরা ব্যালেন্সড স্ট্রাকচারের যদি মানে যেটা ম্যাট্রিক্স, এটা যদি পারফেক্ট ব্ল্যান্ডিংটা নিতে চাই, অবভিয়াসলি আমার উইক যেটা স্ট্রাকচার সেটা হয়তো আমার জন্য ভালো ওয়ার্ক করবে না, আমাকে ব্যালেন্সটা যেতে হবে। এখন ব্যালেন্সটা যেতে হলে কিন্তু আপনার আবার কি লাগবে, রিসোর্সেস লাগবে, রাইট? সো সেখানে কিন্তু
আহ, আপনার টিমের ব্যাপারটাও আছে, প্লাস ফাংশনাল যে ইউনিট কাজ করছে সেই ব্যাপারটা আছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমাকে আস্ক করতে হয় হাউ ডু ফাংশনাল ইউনিটস লুক এট, যে যখন আমরা প্রজেক্টের জন্য একটা টিম করি, আমরা এখানে একটা ফ্যাক্ট ডিসকাস করছিলাম, দ্যাট ওয়াজ এ প্রবলেম, যে প্রবলেম ফর ম্যাট্রিক্স। এখানে আমরা একটা ইস্যুস ডিসকাস করছিলাম, উই ক্যান রিকল। যেহেতু দুটো লাইন অফ অথরিটি আছে, দেয়ার আর চান্সেস যে ফাংশনাল টিমের সাথে যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট ম্যানেজার আছে, দেয়ার আর কাইন্ড অফ কনফ্লিক্টস, মানে প্রজেক্ট ম্যানেজার এবং ফাংশনাল ম্যানেজার্সদের মধ্যে, যে কার কার এক্সপার্টিসকে প্রায়োরিটাইজ করা হবে বা কার বেটার স্কিলস আছে। সো এই প্রবলেমটা যদি হওয়ার আশঙ্কা থাকে, সো অবভিয়াসলি ইউ আর লাইকলি টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ, আই মিন, যেটা এটা হয়তো এটা মোর ভিজিবল হবে এই জায়গায়, ব্যালেন্সড বা স্ট্রং এ। সো তখন হয়তো আমি কি করব না, তখন আমি এমন ভাবে স্ট্রাকচার সেট করব যে মানে আমি হয়তো বা ফাংশনাল ম্যানেজার্সদেরকে মোর প্রায়োরিটাইজ করতে চাচ্ছি। তো তখন হয়তো আমি আবার কিসে চলে যাব, উইকে চলে যাব। বাট আমি যদি চাই যে প্রজেক্ট ম্যানেজার উইল বি মোর অথরিটেরিয়ান, সো তখন কিন্তু আমি কিসে যাব, স্ট্রং ম্যাট্রিক্সে যাব। সো এই ফ্যাক্টস গুলো আমাকে ডিসকাস করতে হয়, আই মিন এই ফ্যাক্টস গুলো আমাকে কনসিডার করতে হয় যখন মানে আমি কোন স্ট্রাকচারটা কনসিডার করব সেটার ব্যাপারে ডিসাইড করতে। আচ্ছা, আচ্ছা এখন স্যার, এই যে প্রজেক্টে কি কনসিডারেশন আছে প্লিজ? একটা ব্যাপার একটু জানার ছিল, মিডে কি স্যার? বুঝি নাই, কি কি বলছিলেন? স্যার এখানে একটা ব্যাপার একটু মানে আমার মানে একটা প্যাটার্ন মনে হলো যে আমাদের কি এরকম কোনো মানে অ্যানালিটিক্যাল অ্যান্সার লিখতে হবে কিনা মিড ওয়ানে, যে বিভিন্ন যে প্রজেক্ট প্যাটার্ন আছে এই জায়গা যা শেখানো হয়েছে চ্যাপ্টার 3-তে, ওর বেসিসে আমাদের অ্যান্সার গুলা লিখতে হবে, এরকম হতে পারে কিনা আইডিয়াটা মিডে? হচ্ছে আপনি আমি বললাম যে আপনি না, আমি বললাম ব্যাপারটা না, যে হাউ ক্যান ইউ চুজ দ্য রাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচার। সো অবভিয়াসলি দিস ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড যে আমরা এই ফাংশনাল টিমের যেটা, সরি ফাংশনাল ইউনিটের যেটা সেটাই পিক করব, অথবা ম্যাট্রিক্স এটা পিক করব। সো কোনটা আমরা পিক করতে পারি সেটা ডিপেন্ড অন নাম্বার অফ ইস্যুস, রাইট, নাম্বার অফ ফ্যাক্টরস, যেটা আমরা মাত্র ডিসকাস করলাম। Regular, this should be based on our company current situations and other factors as well. রাইট এটার উপর রাইট, বেস করে তো স্যার আমরা আগের উপর হ্যাঁ আগাবো। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই বলছি। ঠিক আছে, আচ্ছা। তো এটা তো গেল অর্গানাইজেশনাল কনসিডারেশনের ব্যাপারে। এখন প্রজেক্টের কি ব্যাপারগুলো কনসিডার করতে হবে? সো দেয়ার ইজ এ রিসার্চ পেপার particularly carried out by these people, Hobbs and Maynard. So they identified যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে কোন স্ট্রাকচারটা ফলো করবেন, দ্যাট ডিপেন্ডস অন দিস 7 ফ্যাক্টরস অফ প্রজেক্ট। রিমেম্বার, এটা কিন্তু অর্গানাইজেশন কনসিডারেশন না, এটা হচ্ছে প্রজেক্টের কনসিডারেশন। ঠিক আছে? So what are the factors? Size of the project, strategic importance, novelty and need for innovation, need for integration, number of departments involved, environmental complexities, I mean the number of external factors, budget and time constraint, stability of resource requirement. আচ্ছা, এই ফ্যাক্টরস গুলোর দিকে একটু খেয়াল করেন। এই জিনিসগুলো যদি সব কাইন্ড অফ হাই হয়, I mean the say size of the project is too large, for example এটা পদ্মা সেতুর প্রজেক্ট, or for example এটা মেট্রো রেলের প্রজেক্ট, or at the same time you think of that strategic importance, you think of that how important the Podda multi-purpose bridge project is for the government. It has become a, I mean, মানে বাংলাদেশের পদ্মা সেতু হওয়ার আগে এবং পদ্মা সেতু হওয়ার পরে, I there are these are two different things you can think of. So you can think of যে এটার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আমাদের
কান্ট্রির ইকোনমির জন্য কতটুকু ইম্প্যাক্টফুল ছিল অ্যান্ড টু অ্যাচিভ, এবং এটা নিয়ে বলা হচ্ছিল যে এটা যখন হয়ে যাবে হোয়াট ইজ দ্য লাইকলি কন্ট্রিবিউশন টু আওয়ার জিডিপি, যে জিডিপি কত পার্সেন্ট বেড়ে যাবে বা, ঠিক আছে। আচ্ছা, নোবেলটি অ্যান্ড দ্য নিড ফর ইনোভেশন, জাস্ট থিঙ্ক অফ যে এটা অন্যান্য নদীর উপর ব্রিজ করার মতো কোনো একটা প্রজেক্ট ছিল না। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে কেন এই ব্রিজটা এতদিন করা হয় নাই, রাইট? সো দিস ইজ ভেরি মাচ different from any other bridges which are constructed earlier in other rivers of this country, right? So think of যে এটা very different ছিল, very different ছিল, এবং এভরি মোমেন্ট আপনি যখন দেখেছেন যে যখন এক্সিকিউট হচ্ছিল এভরি 2 or 3 months আপনি দেখছিলেন যে কি হচ্ছিল, ডিফারেন্ট প্রবলেমস আর ফেসড বাই দ্য I mean the project management team, and they looked for the solution from experts যে এটা কিভাবে সলভ করা যায়। আবার কিছুদিন দেখেছেন যে কাজ বন্ধ ছিল, আহ, এই ব্যাপারগুলো হয়েছে, রাইট? ইউ ক্যান রিকল দিস ভেরি ওয়েল। আচ্ছা, ইউসি যে গভর্নমেন্টের যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলোকে যদি আপনি নাম্বার অফ ফাংশনাল ডিপার্টমেন্টস মনে করেন, ইউ সি দ্যাট a good number of ministries are involved এই প্রজেক্টে। It is not only for bridge and highway ministry, right? এখানে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে শুরু করে, তারপর আমার ল্যান্ড মিনিস্ট্রি, আমাকে অনেক ল্যান্ড একুইজিশন করতে হয়েছে। তারপর ওখানকার সিকিউরিটি ইস্যুস আছে, আপনি দেখেছেন যে এটার দুপাশে কি করা হয়েছে, পুলিশ স্টেশন করা হয়েছে। সো সিকিউরিটি ইস্যুস আর দেয়ার। সো এখানে আমার হোম মিনিস্ট্রির বিষয় আছে, রাইট? রেলওয়ে। তো হ্যাঁ, তারপর রেলওয়ের ইস্যু ছিল, মানে লটস অফ থিংস, মানে ইন্টিগ্রেশনে অনেক কিছু ছিল, রাইট? তারপর আপনার এনভায়রনমেন্টাল কমপ্লেক্সিটি ছিল। তো দ্য আইডিয়া ইজ দ্যাট আপনি দেখেছেন যে এখানে অনেক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ফেস করতে হয়েছে, যে এটা নদীতে চর পড়া বা এই ইস্যুস গুলো নিয়ে অনেক কিছু ফেস করতে হয়েছে, এবং নদী কারণে আশেপাশে যে জমির উর্বরতা কমা বা এই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু ফেস করতে হয়েছে, রাইট? অ্যান্ড বাজেট এন্ড টাইম কনস্ট্যান্ট, ইউ হ্যাভ সিন দ্যাট এটার বাজেটকে কয়েকবার রিভাইজ করতে হয়েছে। বাট গভর্নমেন্টে ইনিশিয়ালি 2009-10 যে বাজেটটা ছিল সেটা মাল্টিপল টাইম সারপাস করে গেছে। তারপর যে টাইম বাউন্ড ছিল সেটাকে বেশ কয়েকবার কি করতে হয়েছে, আমার চেঞ্জ করা লেগেছে। বাট আপনি যখন চেঞ্জ করছেন, দ্যাট চেঞ্জ ডাজ নট কাম এট এ ফ্রি অফ কস্ট, দ্যাট চেঞ্জ কামস উইথ হায়ার কস্ট, রাইট? এবং এখানে যে রিসোর্সেস গুলো ইউজ করা হয়েছে সেই রিসোর্সেস গুলো কিন্তু ফিক্সড রিসোর্সেস না, এগুলো হয়তো অন্য অন্য কিছু প্রজেক্ট থেকে বা পৃথিবীর অন্য বড় প্রজেক্ট থেকে নিয়ে এসে হয়তো ইউজ করা হয়েছে। আবার দেয়ার ইজ এ কমিটমেন্ট যেটা এই প্রজেক্ট কমপ্লিশনের পর এটা কি করতে হবে, আমাকে এটা রিটার্ন করতে হবে। তারপর রিসোর্স রিকোয়ারমেন্ট, এটা এটা কিন্তু সবসময় স্টেবল ছিল না। ইজ এ কাইন্ড অফ যে আমি 5 বছর আগে যেই রিসোর্স কমিটমেন্ট ছিল, আপনি পরবর্তীতে গিয়ে দেখেছেন হয়তো রিসোর্সেস আরো অ্যাড করা লেগেছে, এই ব্যাপারগুলো হয়ে থাকে, রাইট? জাস্ট চিন্তা করেন, আমি যে ফ্যাক্টরস গুলো আপনাকে জাস্ট একটু রিলেট করার চেষ্টা করলাম, এই জিনিসগুলো যদি হাই হয়, মানে ইনক্রিজিং হয়, মানে এই দ্য কাইন্ড অফ সাইজ ইজ হায়ার, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইজ হায়ার, নোবেলটি ইজ এক্সট্রিমলি নোবেল, রাইট? নিড ফর ইন্টিগ্রেশন ইজ এক্সট্রিমলি হাই। আপনার কাছে 3টা অপশন আছে, একটা ফাংশনাল ইউনিটস এর মাধ্যমে প্রজেক্ট এক্সিকিউট করা, ডেডিকেটেড প্রজেক্ট টিমের মাধ্যমে, ম্যাট্রিক্স এর মাধ্যমে। হোয়াট ডু ইউ থিঙ্ক, হুইচ ইজ লাইকলি টু বি মোর অ্যাপ্রোপ্রিয়েট? If this project is bigger than our company itself, then we have to create a dedicated project team in that Right. case. সো এই ব্যাপারটা আমরা এখানে ডিসকাস করছি, ঠিক আছে? সো এগুলো যখন হায়ার হবে তখন দিস আর অবভিয়াসলি কানেক্টেড টু হোয়াট, এটা কিন্তু প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, রাইট? প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি এই জিনিসগুলো থেকে হাই হয়, তখন দেয়ার ইজ আ রিকমেন্ডেশন ফ্রম দিস
people, they have found that the project team is likely to be more successful. ঠিক আছে? আচ্ছা, বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে এই জিনিসগুলো অনেক কম, মানে there's a kind of what should I say, কাইন্ড অফ কোন একটা ইউনিয়নে একটা ছোট ব্রিজ করা লাগছে, অবভিয়াসলি দ্যাট ইজ এ প্রজেক্ট। ইউনিয়নে একটা ছোট ব্রিজ করা লাগছে, দ্যাট ইজ এ প্রজেক্ট। বাট ইউ সি দ্যাট এটার দায়িত্ব কিন্তু শুধু কে নিয়ে থাকে, যেটা লোকাল গভর্নমেন্ট থাকে। লোকাল গভর্নমেন্ট ওই ফাংশনাল ডিপার্টমেন্ট কিন্তু কি নিয়ে থাকে, এই পুরো কাজটা নিয়ে থাকে। সে কিন্তু এটার দায়িত্ব কাকে দেয় না, ওই যে আপনার সড়ক ও সেতু পরিবহন তাকে কিন্তু দেয় না। সে কিন্তু কে নিয়ে ফেলে কাজটা, যেটা লোকাল গভর্নমেন্ট আছে, দে জাস্ট টেক দিস হোল রেসপন্সিবিলিটি। ঠিক আছে? সো এই ডিসকাসটা আমরা করলাম কি প্রজেক্ট কনসিডারেশনের ফ্যাক্টে। আচ্ছা, নেক্সট থিং ইজ, আমরা এই টপিকটা যখন শুরু করেছিলাম তখন আমরা কালচারের ব্যাপারে একটু কথা বলছিলাম। So, আমরা কালচার নিয়ে কথা বলি, বাট আই থিঙ্ক আমরা 10 মিনিটস একটা ব্রেক নিই, তারপর আমরা আবার রিজিউম করি। ইজ ইট গুড? হ্যাঁ শিওর স্যার। এখন Yes, sir. Yes, sir. 7:47, আমরা Yes, yes. 8:47-এ রিজিউম করছি। Okay, sir. 7:47 মানে 7:58 আর কি স্যার, 8:47 বলছে। সরি ডিস্টার্ব করার জন্য। কেউ কি বলবেন আগামীকাল কি আমাদের ফার্স্ট মিডের পরীক্ষা হচ্ছে কি? না ভাইয়া, না, কালকে আগামীকাল তো হবে না। কাকে হবে না? হবে না, পরশুদিন সানডেটা চলবে, আর শিডিউলটা পরবর্তীতে দিয়ে দিবে। হয়তো কি এটা মেইল হলো, করেছে নাকি ফেসবুক গ্রুপে দিয়েছে না মেইল করেছে এটা? ওই বলে যে এটা নাজমুল এটা ভাই এমপিএফ এমপিএফ নেটওয়ার্ক গ্রুপে নেটওয়ার্কে দেওয়া একটা আছে। আপডেট দিচ্ছেন দেখেন হ্যাঁ, ভাই, নাজমুল ভাই একটা আপডেট দিচ্ছেন দেখেন। হ্যাঁ, নাজমুল ভাই স্যারের সাথে কথা বলছে, কথা বলে জানাইছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা রিজিউম করি। আই হোপ আপনারা সবাই আছেন। জি স্যার। অর্গানাইজেশনাল কালচার। সো নোট দ্যাট যে আমরা একই টপিকে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং অর্গানাইজেশনাল কালচার নিয়ে ডিসকাস করছি, বিকজ this have very quite interconnected implications on the success of the project. সো আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলছি, বাট আমরা কালচার নিয়ে যদি আমরা কথা না বলি, will not be able to understand যে what kind of structure is more appropriate for what kind of companies. So let me give you an example like this যে আমরা যখন there are some organization যে আমরা যারা কাজ করছে they are finding us a problem. So there are some organization the culture is like যে যারা সবাই মিলে একসাথে ডিসকাস করলো, then within say half an hour discussion they actually have fixes the problem যে এটা এভাবে সলভ করা যায়। আচ্ছা, so this is more like private company structure. যে প্রাইভেট কোম্পানিতে মূলত অনেক ইনফর্মালি অনেক প্রবলেম ফিক্স করে ফেলা হয়। আর আপনি যদি একটা গভর্নমেন্ট বা আমাদের যে ট্রেডিশনাল গভর্নমেন্ট অফিসগুলো আছে সেখানে যদি আপনি সিমিলার কাইন্ড অফ প্রবলেম আপনি ফেস করেন, ইউল সি দ্যাট আপনাকে বলা হচ্ছে যে লেটস ফর্ম এ কমিটি। এই কমিটিতে এরা থাকতে হবে, and this committee will have to submit their observation within these days. তারপর আপনি কমিটি থেকে রিপোর্ট পাইলেন ফর্মালি, তারপর কমিটি রিপোর্ট অনুযায়ী আপনি প্রবলেমটা সলভ করলেন। এখন দেখেন একই ধরনের প্রবলেম বাট দুটো ডিফারেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচার ডিফারেন্ট ওয়েতে সলভ করেছে। What is the reason? The reason is that their culture are different. Problems are same, very similar, but culture different. So আমি যে এক্সাম্পলটা দিয়েছি আপনি হয়তো রিলেট করতে পারেন। ইফ ইউ ওয়ার্ক ইন ফর এ প্রাইভেট এমপ্লয়ার, আপনি হয়তো রিলেট করতে পারেন যে হাউ কুইক you can fix the problem when someone faces. But this is not so quick when you work for government employer. So আপনাকে অনেক কিছু হয়তো ফলো করতে হয় যেটা হয়তো আপনাকে প্রাইভেট কোম্পানিতে ফলো করতে হয় না। আচ্ছা, সো এখানেও একইভাবে যে ইন্টারেস্টিং একটা অ্যানালজি ক্রিয়েট করা হচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল কেস, মানে যে হোয়াই অর্গানাইজেশন কালচার হ্যাজ বিন ইন্টিগ্রেটেড টু দি সেম চ্যাপ্টার যেখানে আমরা অর্গানাইজেশন স্ট্রাকচার ডিসকাস করছি। So authors actually have interacted with some two project managers. They are sharing their experience যে তারা যখন একটা আইটি ফার্মে কাজ করছিল and they brought some innovative ideas যে এইভাবে আমরা একটা প্রজেক্ট করতে পারি। তো তারা যখন এই আইডিয়াটা দিচ্ছিল, they have seen that some managers started sketching 52 different teams যে এই প্রজেক্টটা এক্সিকিউট করতে হলে আমাকে 52 টিমস করা লাগবে এবং 52 টিমসের কি স্ট্রাকচার হবে, কোন ডিপার্টমেন্ট থেকে কে আসবে, কাকে রাখতে হবে, কাকে রাখা যাবে না, কে লিডার হবে, কে সাবঅর্ডিনেট থাকবে, এই ব্যাপারগুলো নিয়ে সে কি হয়ে গেছে, এনগ্রসড হয়ে গেছে।
So that is actually the difference in culture of one company to another company. So অনেকে হয়তো একটা কাজ অনেক সিম্পল ওয়েতে এক্সিকিউট করতে পারে, অনেকে হয়তো সেটা পারে না। দে দে হ্যাভ এ ডিফারেন্ট কালচার। ইটস নট যে পারে না বা তার ইচ্ছা নাই, বাট দে হ্যাভ টু কাম থ্রু অর দে হ্যাভ টু ফেস সাম ভেরি ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন এই কালচারটা আপনার কনসিডারেশনে রাখতে হবে। ফর এক্সাম্পল, আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে আমরা কোন অর্গানাইজেশন স্ট্রাকচারটা ইউজ করব। আমরা কি ফাংশনাল টিমে যাব, নাকি আমরা ডেডিকেটেড টিম করব, না ম্যাট্রিক্সে যাব? ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যদি বলছিলাম যে ট্রেডিশনাল ফাংশনাল অর্গানাইজেশন এই সিস্টেমে যাই, এখন আমরা ওখানে বলছিলাম যে ওখানে আপনার কি লাগে, ডিফারেন্ট ফাংশনাল টিমসের ভালো একটা ইন্টিগ্রেশন লাগে। ধরে নেন যে প্রজেক্টটা আইটি রিলেটেড, বাট we have seen that যে different functional teams-এর people from different companies, they have some ego problem. যে ফাইন্যান্স মনে করে যে তারাই superior compared to management, or supply chain টিমে যারা আছে বা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে যারা কাজ করে, they believe that they actually are superior among all the functional departments. এখন যে কাজটা হয়তো একটা সিম্পল একটা প্রজেক্ট, যেটা হয়তো ক্রস ফাংশনাল টিমের ফাংশনাল ডিপার্টমেন্ট ইন্টিগ্রেশনে সাকসেসফুলি করা যেত। এখন কালচারটা যদি এমন হয় যে আপনার ফাংশনাল ইউনিটস গুলোর মধ্যে কি আছে, একটা ডিস্টেন্স আছে, সাইকোলজিক্যাল একটা ডিস্টেন্স আছে, দে do not consider themselves as a whole for the company. They consider themselves that they belong to a department. They do not consider themselves they belong to a same company. What do you think? এখানে আপনার এই ওই ট্রেডিশনাল ফাংশনাল অর্গানাইজেশন দিয়ে যে প্রজেক্ট এক্সিকিউশন, ওই সিস্টেম কাজ করবে? না স্যার। No, no, definitely no. এটা যাবে না, রাইট? So in that case, we have to go for alternatives, right? Create a separate dedicated project team, right? আচ্ছা, আমরা এটাও ডিসকাস করেছিলাম, আমরা যখন ম্যাট্রিক্সের কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের কাছে দুটো লাইন অফ রেসপন্সিবিলিটি আছে বা ডিভিশন অফ অথরিটি আছে, রাইট? মনে আছে? একটা ডিভিশন অফ অথরিটি কার কাছে? এই প্রজেক্ট ম্যানেজারের কাছে। একটা ডিভিশন অফ অথরিটি হচ্ছে ফাংশনাল ম্যানেজারের কাছে। ওখানে আমরা বারবার একটা কথা বলছিলাম যে দেয়ার আর চান্সেস দ্যাট টেনশন মাইট অ্যারাইজ বিটুইন দিস টু। তো সেটা যদি হয়ে থাকে তখন কি আমি ম্যাট্রিক্স ইউজ করতে পারবো? সেটা যদি খুব সিভিয়ার হয়, যে কে অথরিটি বেশি হোল্ড করবে, না স্যার, এটা কেন করা যাবে না। আরেকজনকে কম দেওয়া হলো, তখন কিন্তু আপনি ম্যাট্রিক্সে কি করতে পারবেন না, কাজ করাতে পারবো না স্যার। পারবেন না, রাইট? তো তাহলে আমাকে কালচার কি করা লাগছে, এই কালচার বোঝা লাগছে। ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি কেন ডিসকাশনটা করছি? যেমন অর্গানাইজেশন স্ট্রাকচার, আমার কাছে মনে হলো যে ম্যাট্রিক্স বেটার, আমার কাছে মনে হলো যে আপনার ডেডিকেটেড টিম বেটার, আমি এটা গিয়ে কি করে দিতে পারবো না, ইমপ্লিমেন্ট করে দিতে পারবো না, ঠিক আছে? আপনার কাছে মনে হলো যে ফাংশনাল টিম যদি একটা প্রজেক্ট এক্সিকিউট করে তখন হয়তো আমার রিসোর্সেস এক্সপেন্সিভনেস কম হবে। সো আমরা চলি যে গভর্নমেন্টের প্রজেক্ট গুলো কিভাবে করে ফেলি, এই ফাংশনাল অর্গানাইজেশন দিয়ে কাজ করে ফেলে। সো ইউল সি দ্যাট ইট উইল নট ওয়ার্ক। কেন ওয়ার্ক করবো না? জাস্ট হ্যাভ গিভেন ইউ দ্য এক্সাম্পল যে একটা গভর্নমেন্ট কোম্পানি, প্রাইভেট কোম্পানি কিভাবে চলে। ইভেন উইদিন দ্য প্রাইভেট কোম্পানি ইউ সি দ্য কালচার ডিফার্স। এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি হলে কেমন হয়, আর এটা যদি একটা লোকাল কোম্পানি হলে কেমন হয়। ইভেন আপনি যদি মাল্টিনেশনাল কোম্পানিতে ওয়ার্ক করেন, ইউ উইল সি দ্যাট সাবকন্টিনেন্ট বেসড যে কোম্পানিজ গুলো আছে, পার্টিকুলারলি যারা ইন্ডিয়ান টপ ম্যানেজমেন্ট,
আবার যারা আমেরিকান টপ ম্যানেজমেন্ট, দেয়ার কালচার ভ্যারিস, রাইট? দেয়ার কালচার আর নট সিমিলার, রাইট? একইভাবে গভর্নমেন্ট যে অর্গানাইজেশন গুলো আছে, বেসড অন দ্য নেচার অফ দ্য অর্গানাইজেশন, সেটাও এটা যদি ব্যাংক হয় বা এটা যদি বাংলাদেশ ব্যাংক হয় অথবা এটা যদি একটা মন্ত্রণালয় হয়, অবভিয়াসলি কালচার গুলো কিন্তু ডিফারেন্ট। সো আপনি আহ, এই ব্যাপারগুলো তাহলে আমাকে কালচার বোঝা লাগছে। এখন কালচারকে আমরা কিভাবে বলতে পারি? ইউ ক্যান থিঙ্ক অফ, যে আমরা বলছিলাম গত ক্লাসে, কালচার ক্যান বি অ্যানালগাস টু পার্সোনালিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। সো আপনি সবার যে একটা কি আছে, পার্সোনালিটি আছে। আমরা কোন একটা জিনিস কিভাবে দেখি বা কোন ভ্যালুস গুলো আমরা শেয়ার করি বা কোন নর্মস গুলো আমরা ফলো করি, এটা নিয়ে আমার আপনার সবার মধ্যে যে তফাৎটা আছে, এই বেসিসে আমরা বলি যে আমাদের প্রত্যেকের আলাদা কি আছে, পার্সোনালিটি আছে। So we can think of the organizational culture as a kind of organizational personality. ঠিক আছে? But that is a kind of just for simple understanding. But how can we think it in a very comprehensive way? So that should be very much familiar যে আমরা commonly যে beliefs বা norms বা assumptions বা values, এগুলো যে আমরা শেয়ার করি অফ মানে একটা অর্গানাইজেশনের পিপল যে এই জিনিসগুলো শেয়ার করে কমনলি, দিস আর নোন এজ দ্য অর্গানাইজেশন কালচার। যে একটা কোম্পানিতে যারা আছে, অর্গানাইজেশন যে পিপলরা কাজ করছে, দে হোল্ড সাম কমন নর্মস, সাম কমন বিলিফস, সেটাকে আমরা সেই অর্গানাইজেশনে কি বলে থাকি? কালচার বলে থাকি। ঠিক আছে? ইউ সি দ্যাট গভর্নমেন্ট অর্গানাইজেশনে কালচার হচ্ছে আপনাকে কিসে থাকতে হবে? একটা ফর্মাল ইউনিফর্মে অবভিয়াসলি থাকতে হবে, রাইট? বাট ইফ ইউ ওয়ার্ক ফর এম এমএনসি কোম্পানি, দেয়ার আর হাই চান্সেস যে আপনাকে ফর্মালি থাকতে হয় না। ইভেন উইদিন দ্য private companies, you see that they allow you wear some casual dress, but এই ব্যাপারগুলো কি? সো এটা ডিফার করে। এখন আপনি যখন কালচার সম্পর্কে জানবেন, একটা অর্গানাইজেশন কালচার যখন জানবেন বা একটা অর্গানাইজেশন কালচার সম্পর্কে যখন আপনি স্টাডি করবেন, দ্যাট উইল অলসো হেল্প ইউ যে অর্গানাইজেশনের যারা ইন্ডিভিজুয়ালস আছে, হাউ ডু দে লুক লাইক। এখন আমরা একটা অর্গানাইজেশনের কালচার কিভাবে বুঝতে পারি? সো হিয়ার ইজ এ লিস্ট, যে জিনিসগুলো আপনি চেক করলে আপনি ইউ ক্যান হ্যাভ এ গুড আইডিয়া যে একটা অর্গানাইজেশনের কালচারে কি কি অ্যাসপেক্ট থাকতে পারে। বা দিস আর দ্য অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশনের কালচার এই জিনিসগুলো দিয়েই এনকাম্পাস হয়। মানে আপনি যদি কালচার বুঝতে চান একটা অর্গানাইজেশনের, রিমেম্বার এখানে কোশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে। কোশ্চেন ডিফারেন্সটা হচ্ছে, উই আর নট ডিসকাসিং হিয়ার দ্যাট হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অর হাউ ক্যান ইউ স্টাডি দ্য অর্গানাইজেশন কালচার। আমরা এখানে যেটা মেইন করার চেষ্টা করছি সেটা হচ্ছে what are the characteristics which actually define the culture of an organization. ঠিক আছে? আমরা বলছি না যে আপনি একটা কালচার কিভাবে স্টাডি করতে পারেন বা কালচার সম্পর্কে জানতে পারেন। আমরা যেটা নিয়ে বলছি যে হোয়াট আর দ্য থিংস হুইচ কম্পোজ দ্য অর্গানাইজেশনাল কালচার, মানে হোয়াট আর দ্য কম্পোনেন্টস। ঠিক আছে? আচ্ছা, সো দেয়ার আর 10 ফ্যাক্টস। আমরা কয়েকটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করি। প্রথম ফ্যাক্ট আমরা বলছি মেম্বার আইডেন্টিটি। দ্য আইডিয়া ইজ দ্যাট, আমরা যেটা বলছিলাম যে you'll see that in some organization people identify themselves as like that they belong to finance or they belong to supply chain or they belong to IT, like this. But if you look at some other companies, আপনি হয়তো এমন ভাবে দেখবেন, এটা আপনার পক্ষে বোঝা ডিফিকাল্ট যে তারা অ্যাকচুয়ালি কোন টিমে কাজ করে, বাট হুইচ ইজ মোর অবভিয়াস, দে কমনলি শেয়ার সামথিং, দে বিলং টু দিস কোম্পানি। সো কেউ তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে based on the functional wing, based on the fields or based on the
professional expertise they have. On the other hand, some individuals try to identify themselves as a part of or as a whole organization. এখন কার পার্সপেক্টিভটা বিগার? যে নিজেকে ফিল্ড বা প্রফেশনাল এক্সপার্টিস দিয়ে আইডেন্টিফাই করছে তার পার্সপেক্টিভটা বিগার, নাকি যে নিজেকে অর্গানাইজেশনের পার্ট হিসেবে আইডেন্টিফাই করছে তার পার্সপেক্টিভটা বিগার? স্যার যে নিজেকে অর্গানাইজেশনের পার্ট হিসেবে অর্গানাইজেশনের পার্ট হিসেবে, ঠিক আছে? সো ইউ সি অ্যান কন্টিনাম। সো আমি যেটা জবের পার্সপেক্টিভে আপনি যখন নিজেকে আইডেন্টিফাই করছে, আমি তখন এই জায়গায় আছি, বোঝা যাচ্ছে? আমি তখন এই জায়গায় আছি, আর এই 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 জায়গায় আছে, ঠিক আছে? আর আমি যখন কি করছি, আমার অর্গানাইজেশন অ্যাজ এ হোল হিসেবে আইডেন্টিফাই করছি নিজেকে, তখন আমি এদিকে আছে। সো দি ক্যান থিঙ্ক অফ ইজ এ স্কেল। সো আচ্ছা, নেক্সট হচ্ছে টিম এমফাসিস। সো you'll see that there are some companies যারা টিম ওয়ার্ককে খুব অ্যাপ্রিসিয়েট করে। They do not want you to work everything as an individual. They actually appreciate যে আমরা যদি টিমে কাজ করি। But there are some companies at the same time যে অনেকে ইন্ডিভিজুয়ালিস্টিক, যে টিমে কাজ করা কালচারটা তেমন প্রমিনেন্ট না। So this is another extreme. Next thing is the management focus. Management focus is the idea যে management wants the what management wants. They primarily wants that the work is done by the people, right? আচ্ছা, done by the people. এখন, but some management also focus on not only done by the people, they also focus on যে আমরা এই যে পিপলের মাধ্যমে কাজটা করছি, what will be the effect on the people for doing this task. কেউ হয়তো শুধু কাজের উপর কি মানে জাস্ট কাজের উপর হ্যাপি, that they want this task done at any cost of people, যে পিপলের কি থাকুক না থাকুক এটা আমার তাতে কিছু আসে যায় না, আমার আসবে শুধু আমার কাজটা হলে, রাইট? বাট দেয়ার ইজ অ্যানাদার পার্সপেক্টিভ, আমি টাস্কও চাই, বাট অ্যাট দ্য সেম টাইম আই ডু নট ওয়ান্ট দ্য কম্প্রোমাইজ অফ দ্য কোয়ালিটি অফ দ্য পিপলস লিভিং or people work life balance. এখন আমি যে দুটো এক্সট্রিম বলেছি এই দুটো কি সেম? You are just task focused or you are also people focused? No, no, না same. স্যার এটা সেম না। So which is more holistic? People. People based focus is more holistic, right? You just can't think of people as a machine যে আপনার just কাজ করে দিবে. You don't consider the well-being of the people, right? So এটাও আমাকে কি করতে হয়, এটা কোম্পানি টু কোম্পানি কি করে ভ্যারি করে। You'll see that some companies are a very big company, well known, large company, celebrated by the people, customer, and they have a large customer base, and they have a large presence in the market. So আপনি হয়তো এটাতে এক্সাইটেড হয়ে কি করতে গেলেন, সেই কোম্পানিতে কাজ করতে গেলেন, but you see that they do not evaluate you as a person, right? আছে না এরকম কোম্পানি? আচ্ছা স্যার। They just want you to get the work done, right? So অনেকে অনেক মানে এরকম অনেক সেলিব্রেটেড কোম্পানিতে সুযোগ পাওয়ার পরেও কোম্পানি কি করে চলে আসে, লিভ করে চলে আসে ফর দিস রিজন। ওকে, ইটস নট অনলি দ্য কম্পেনসেশন দ্যাট ডিটারমিনস যে আমি এখানে থাকবো নাকি থাকবো না, ইট অলসো ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট ফোকাস, রাইট? আচ্ছা, second, next thing is that unit integration. The idea is very similar যে আমরা যখন কাজ করি তখন কি আমরা how
independent or how interdependent we are. So আমরা যদি we can depend on others, তখন কিন্তু more participative হয়. But if it is such that we are independent, তখন কিন্তু পার্টিসিপেশনটা কম হয়. Next thing is that control. So sometimes you see that আপনার এই সার্ভেইলেন্স এত স্ট্রং, মানে আপনার every moment is being in a surveillance, right? আর another structure যেখানে আসলে আপনার কাছ থেকে কাজটা হলেই হলো, এখন আপনি কোন সময় কি করলেন, কোন সময় কি করলেন না, সেটা আপনার জন্য আপনাকে কি করা হচ্ছে না, অ্যাকাউন্টেবল করা হচ্ছে না. But there are some organization you see that যে আপনার সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশন কমপ্লিটলি কি করা, ব্লক করা. কারণ কি আপনার বিহেভিয়ার কি করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, রাইট? এবং আপনি কি ধরনের কথা বলতে পারবেন না, সেটা কি করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে. So based on this you see that control is high, control is loose control, tight control. ঠিক আছে? Again, মানে this is a part of the culture, right? আচ্ছা, risk tolerance. So sometimes বিশেষ করে আপনার MNC companies গুলোতে you are given lots of freedom. যে আপনি যদি একটা প্রজেক্ট আইডিয়া নিয়ে চিন্তা করেন, you are given the opportunity to make a test of the project. It's not that যে আপনাকে সবসময় নো বলা হবে. But if you work for local companies or if you work for a very traditional company or government company, আপনি এমন কিছু কথা বলবেন যেটা হয়তো বা অনেক ইনোভেটিভ, you're likely to be rejected. মানে আপনার কথাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না. But there are lots of companies যেখানে বিশেষ করে যারা MNC companies, they actually appreciate যে আপনি যখন কোনো একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন. So obviously there is a culture, that is a part of the culture, right? Next thing, reward criteria. So why do people prefer working in MNC? And কারণ হচ্ছে your compensation is proportional to your performance. So people do not feel tired even after they work for late hours. It's not that they are heavily burdened. So তারা যে এফোর্টটা দিচ্ছে, they are actually being rewarded. So that's why they come out of office at a very late night, for example 10 p.m. and at the same time get ready for 10 a.m. the next day. কারণ তার এফোর্টটাকে কি করা হচ্ছে, তার এফোর্টটার প্রপোর্শনে সে কি পাচ্ছে, রিওয়ার্ড পাচ্ছে. But if you work in some other companies, for example government companies mostly যেটা হয়, your compensation is not proportional to your effort. A compensation is more proportional to how favorite you are in terms of your to your supervisor, or how senior you are in terms of your ranking, right? So what do you think? This is a major factor. মানে একটা কোম্পানি কালচার কেন ডিফার করবে based on the reward criteria? Yes, sir. Yes. Definitely. Next thing is conflict tolerance. You see that some people actually, some culture actually encourage us because conflict is not always bad. Conflict gives us the new idea. Conflict helps us to fix our confusion. Conflict helps us to create new knowledge, right?
But the problem is that some companies' culture do not encourage the conflict. They do not allow the people, or they do not allow the personnel to criticize others. সো আপনি হয়তোবা আপনার সুপারভাইজার একটা প্রজেক্ট হয়তোবা ক্লিয়ারলি ফেইলড হতে যাচ্ছে, বা আপনি কি করতে পারছেন না, আপনি কোনো হুইসেল ব্লো করতে পারছেন না, বা আপনি আনলফুল কিছু দেখেছেন আপনি হুইসেল ব্লো করতে পারছেন না, বা একটা আইডিয়া ইজ এ কাইন্ড অফ কমপ্লিট ননসেন্স কাইন্ড অফ আইডিয়া, আপনি কিছু বলতে পারছেন না, ইন দ্যাট কেস কনফ্লিক্ট টলারেন্স এটা ব্যাপারে লো অ্যান্ড হাই ইজ দ্য আইডিয়া। মানে আমরা কনফ্লিক্ট এনকারেজ করি আর কনফ্লিক্ট এনকারেজ করি না, রাইট? Means ends orientation. The idea is that some organization culture is more focused যে আপনি অবজেক্টিভটা কিভাবে অ্যাচিভ করলেন, যে আমরা যে অবজেক্টিভটা চাই, so আমরা এই প্রবলেমটা সলিউশনটা চাই, so আমার সলিউশনটা হলো কিনা সেটা হচ্ছে আমার জন্য মোর ইম্পর্টেন্ট। But some culture encourage you not to focus, not too much focused on the solution, but more focused on যে আমি এই সলিউশনটা কিভাবে পেলাম। এখন এই সলিউশনটা হতে পারে কিছুটা এক্সপেন্সিভ, কিছুটা চিপার, সো আমরা হয়তো যে চিপার সেটাকে প্রেফার করছি, বাট দেন দ্যাট মে নট বি আ গুড সলিউশন। সো এটা অবভিয়াসলি একটা ব্যালেন্সের বিষয় আছে, যে আমার পারফেক্ট একটা সলিউশন, আমার খরচের ব্যাপার, এই ব্যাপারগুলো, বাট দ্য মেইন হচ্ছে যে দিস ইজ মানে আমার যদি এন্ড ফোকাস থাকে, এটা কালচার একটা সাইট, আর আমি যদি মেইনস ফোকাসড হই যে আমি কি ওয়েতে অ্যাচিভ করলাম সেটাই আমার জন্য মোর ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমার কালচার কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। ওপেন সিস্টেম ফোকাস, দ্য আইডিয়া ইজ দ্যাট যে হাউ ডু উই রেসপন্ড টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আমরা কতটা অ্যাকোমোডেট করছি, এটা কতটুকু আমরা রেসপন্সিভ, এটার বেসিসে আমরা কালচারকে ডিফাইন করতে পারি, বা কালচার ব্যাপারটা ডিফার হতে পারে। আচ্ছা, there are some discussion যেটা what are the things যেটা মানে how can we understand যে what are the things culture serve, যে একটা obviously culture is an identity, যে আমরা একটা কালচারের মাধ্যমে একটা কোম্পানিকে রিকগনাইজ করি যে এই কোম্পানির কালচার এরকম, মিনস দিস ইজ দ্য কালচার দিস কোম্পানি হোল্ডস। এন্ড একটা কোম্পানির ম্যানেজমেন্ট কেমন বিহেভ করবে না করবে, কোনটা রিওয়ার্ডেড হবে কোনটা প্যানালাইজ হবে, দ্যাট অলসো ইজ ডিফাইন্ড বাই দ্য কালচার। সো আমি একটু আগে বলছিলাম যে আপনি আপনার বসের সাথে কনফ্লিক্ট করবেন and your boss will appreciate you, and that is actually the culture. But at the same time there are companies যে আপনি বসের এগেনস্টে কনফ্লিক্ট করা তো দূরে থাক, যে আপনি কোনো আইডিয়া বলবেন যেটা হয়তো বস থেকে একটু ডিফারেন্ট, সেটা বলাটাই হয়তো ডিজায়ারেবল না, সেটা একটা ডিফারেন্ট, রাইট? সো একটা জায়গায় আপনি একই ধরনের বিহেভিয়ারের জন্য কি হচ্ছেন, রিওয়ার্ডেড হচ্ছেন, আরেকটা জায়গায় আপনি হচ্ছে প্যানালাইজ হচ্ছেন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিফাইন্ড বাই দ্য কালচার। ঠিক আছে, সো আমরা একটু এটা দেখে নিব, বাট আমরা এই ব্যাপারগুলো যেগুলো আমি ডিসকাস করছিলাম এটা নিয়ে একটা কেস আমরা দেখাতে চাই ইন্টারেস্টিং, দেন আই উইল বি এক্সপ্লেনিং মাই personal experience of visiting the Google headquarters at London. ঠিক আছে, আচ্ছা, obviously you are very much familiar with Google, right? So Google এর ওয়ার্ক প্লেস সম্পর্কে একটু আমরা জানি, তারপর আমি কথা বলছি। On entering 24-hour Googleplex located in Mountain View, California, you feel that you are walking through a new age college campus rather than a corporate office of $1 billion business. So Google এর কালচার নিয়ে এই কেসটাতে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, so the interconnected low-rise buildings with colorful glass encased offices feature upscale trappings, free gourmet meals 3 times a day, free use of an outdoor wave pool, indoor gym, and a large childcare facility,
and private shuttle bus service to and from San Francisco and other residential areas that are the envy of workers across the Bay Area. Right? So just think of this facility. Acha. These parks and others reflect Google's culture of keeping people happy and thinking in unconventional ways. The importance of corporate culture is no more evident than in the fact that the head of human resources, Stacey Savitz and Sullivan, also has the title of Chief Culture Officer. Her task is to try to preserve the innovative culture of a startup as Google quickly evolves into a mammoth international corporation. Sullivan characterizes Google culture as a team-oriented, very collaborative, and encouraging people to think non-traditionally different from where they ever worked before. Work with integrity and for the good of the company and for the good of the world, which is tied to our overall mission of making information accessible to the world. This is the Google's mission, right? Making the information accessible to the world. Acha. Google goes great lengths to screen new employees to make sure not only that they have outstanding technical capabilities, but also that they're going to feed Google's culture. Okay? So Google jara new employees they join, they are being presented not because of their highly technical, they have a high technical capabilities, but also that they will actually make the Google's culture richer, right? Civilian goes on to define a Google Y employees as somebody who is flexible, adaptable, and not focusing on titles and hierarchy and just gets stuff done, right? So you want on the mean end, not the mean. যে কে করলো? Google's culture is rich and customs and traditions not found in most corporations. For example, project teams typically have daily stand-up meetings, 7 minutes after the hour. So the curious question is why 7 minutes? Why should they meet? The idea is that they actually share what have they done in the hour. Why 7 minutes after the hour? Because Google co-founder Sergey Brin once estimated that it took 7 minutes to walk across the Google campus. Everybody stands to make sure no one gets too comfortable and no time is wasted during the rapid fire update. So যে আমরা 1 ঘন্টা যে কাজটা করলাম সেটা আমরা কি করে নিচ্ছি শেয়ার করে নিচ্ছি, right? As one manager noted, the whole concept of the stand-up is to talk through that everyone is doing. So if someone is working on what you are working on, you can discover and collaborate, not duplicate. Right? Achha. Another culture is dog fooding. What is this? This actually Google project team releases the functional prototype of a future product to Google employees for them to test and drive. So everyone, they have a idea. So before implementing it, তাদের একটা সুযোগ আছে যে তাদের যারা employees, obviously they have thousands of employees in a office. So তাদের সাথে ওই আইডিয়াটার prototype share করা. Is a kind of, you can think of a trial version of the app. আপনি যে অ্যাপ ইউজ করেন সেই অ্যাপটা পাবলিক অ্যাক্সেস করার আগে প্রাইভেটলি আপনি আপনার যারা কলিগস তাদেরকে আপনি অ্যাক্সেস দিলেন, সো ইউ গেট হোয়াট you want them to test the new products and get the feedback as a developer, right? এই thousands of feedback আপনি যখন পাচ্ছেন, they actually help you, this feedback will actually help you to fix the things. And এটাই কিন্তু আপনার product improvement-এর জন্য significantly responsible. And this is an interesting case you can't believe unless you actually experience the Google's head office. বা গুগলে বাংলাদেশ অনেকে কাজ করে,
So I had the experience of visiting Google headquarters in London back in 2019, February. So one of my friends work there as a senior software engineer. আচ্ছা, হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে একটা কোম্পানির অফিস কতক্ষণ খোলা থাকে আমাদের কান্ট্রিতে? আপনি দেখেছেন? হ্যাভ ইউ এভার সিন 24/7 অফিস? যে আপনার, না স্যার, আই মিন নট দ্য ডিজিটাল, আই মিন দ্য ফিজিক্যাল। না স্যার। আচ্ছা, প্রথমত তাদের অফিসটা হচ্ছে 24/7 অফিস। মানে আপনি যখনই যান আপনি গিয়ে আপনার কাজ করতে পারবেন, রাইট? সো ইউ কান্ট বিলিভ দ্যাট যে এটা কি এখন মর্নিং নাকি এটা নাইট, এটা আপনি চিন্তাই করতে পারবেন না, রাইট? আচ্ছা, দিস ইজ নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার টু হচ্ছে দেয়ার ইজ এ ওপেন ডোর পলিসি, মানে কে কোথায় কি কাজ করছে, এভরিথিং ইজ ওপেন, আই মিন অ্যামং দ্য কলিগস। এটা একটা ওপেন ডোর পলিসি বলা হয়। আগে যেটা পলিসি ছিল যে সবাই একটা নেস্টের মধ্যে থাকবে, সবার মধ্যে বেরিয়ে থাকবে, ওয়াল থাকবে, যেটা এখনো ট্রেডিশনাল ফলো করা হয়, সেখানে কিন্তু ওরকম ব্যাপারটা নাই। আচ্ছা, হোয়াট ডু এক্সপেক্ট যে আপনি আপনার অফিসে আপনার একটা ফিক্সড কি আছে, এই টেবল আছে, বা আপনার একটা ফিক্সড রোলিং চেয়ার আছে, এবং আপনার আদার সেট আপ আছে, আপনি পিসিতে বসে কাজ করেন, এটাই তো আমাদের ট্রেডিশনাল সেট আপ। বাট ওখানে সেট আপটা এরকম না। ইউ হ্যাভ দ্য ফ্রিডম যে আপনি বিছানায়, আপনার কাছে বিছানা আছে, আপনি বিছানায় শুয়েও কাজ করতে পারবেন। দ্যাট ইজ অফিস। এটাকে স্যার ওপেন অফিস কালচার বলে না স্যার? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার এই ইউ কান্ট ইমাজিন যে আপনার জি হোয়াট শুড আই সে, মানে আমরা মানে যে ইনডোর গেমস গুলো যেগুলো আছে, আমরা হয়তো অফিসে একটা বা দুটো টেবিল টেনিস বা এতটুকু থাকে, রাইট? আর আপনি ওদের অফিসে গেলে দেখতে পাবেন যে যত ধরনের ইনডোর গেমস পসিবল সবকিছু আছে, এবং ফুল টাইম কুকিং ফ্যাসিলিটিস আছে। তারপর মানে আপনি ইউ কান্ট থিঙ্ক অফ যে আপনি কি বাসায় আছেন নাকি অফিসে আছেন, ইউ কান্ট সেপারেট ইট আউট। অ্যান্ড অফিসে তো কোনো মানে আপনার ফিক্সড কোনো ইউনিফর্ম নাই, আপনার কোনো ধরনের মানে ফিক্সড কোনো ইউনিফর্ম নাই, ইউ ক্যান ওয়ার্ক এট এনি হোয়ার। এবং আপনার কিন্তু ওখানে আপনার ডেজিগনেটেড কোনো স্পেসও নাই, মানে আই মিন এই Yes. স্পেসে আপনাকে বসতে হবে সেরকম কোনো ডেজিগনেটেড স্পেসও নেই, মানে আপনার যেখানে কনভেনিয়েন্ট আপনি ওখানে বসতে পারেন, রাইট? সো এই ব্যাপারগুলো আছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কালচার, মানে দ্যাট অ্যাকচুয়ালি হেল্প দ্য পিপল টু ফোস্টার দ্য ইনোভেশন। It's not that যে ইনোভেশন এমনি এমনি আসে। So when you restrict the people's behavior, you believe that you have a very strong culture, you have a very this culture you are nurturing for 100 years. How many years you nurture, that does not matter unless you bring up some innovative ideas. So these are actually the things যে আপনি যে দেখতে পাচ্ছেন যে চিফ কালচার অফিসার যেই ব্যাপারগুলো তারা ইনস্টিল করার চেষ্টা করছে, এই জিনিসগুলো তারা অ্যাকচুয়ালি এক্সিকিউট করে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য আউটকাম যে কেন দে কাম আপ উইথ দ্য ভেরি ব্রিলিয়েন্ট আইডিয়াস, যে হোয়াই দ্য বেস্ট পিপল গো দেয়ার। অ্যান্ড মানে দে অ্যাকচুয়ালি ডু নট থিঙ্ক দ্যাট দেয়ার, মানে আপনি যখন এই ধরনের কালচার যখন কি করবেন, ফোস্টার করবেন, তখন কিন্তু পিপল অ্যাকচুয়ালি ডোন্ট কনসিডার দ্য ওয়ার্ক এজ এ ওয়ার্ক। ঠিক আছে, দে ডু নট ফিল টায়ার্ড। So this is a little bit experience I wanted to share. If possible, I will be sharing some photos on Google Classroom. যে গুগলে হেড অফিসের কিছু ইন্টেরিয়র আমার কাছে কিছু ছবি ছিল, আমি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, লাস্ট টপিক যেটা আমরা জানার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনের কালচার কিভাবে স্টাডি করবেন। আই মিন আপনাকে একটা আপনি একটা অর্গানাইজ কালচার বুঝতে চাচ্ছেন, যে আপনি কিভাবে বুঝবেন যে তার কালচারটা কিরকম। সো হোয়াট এক্সারসাইজ ইউ নিড টু ডু, আমরা যেটা আগে ডিসকাস করেছি, দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কালচার। এখন আপনি যখন স্টাডি করবেন, আপনি কিভাবে স্টাডি করতে পারেন,
ফার্স্ট স্টেপ আমরা বলছি যে ইউ স্টাডি দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অর্গানাইজেশন। সো you see some companies have a very traditional building and some companies have a very architecturally, I mean they have a very highly architectural beauty, and this is a very modern architecture embedded building, very different from the traditional buildings. So this actually indicate je tader culture. So there are some companies you see that they uh, like the history, they like the traditional music, and they actually implement this in their organization. So this also indicate, মানে আমি কি স্টাডি করতে বলছি যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এখন দেয়ার ইজ এন ইন্টারেস্টিং এক্সাম্পল যে আপনি কি দেখছেন, একটা কর্পোরেট হেডকোয়ার্টার ইজ এ 20-story মডার্ন বিল্ডিং, প্রেসিডেন্ট অন দ্য টপ ফ্লোর। এই যে প্রেসিডেন্ট কোন ফ্লোরে থাকে, অন্য এমপ্লয়িজটা কোথায় থাকে, দ্যাট অলসো ডিফাইন্স। আমি একটু আগে বলছি না যে গুগলের আপনি সার্জি ব্রিন কোথায় কাজ করছে আর একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কোথায় কাজ করছে, ইউল নট বি এবল টু আইডেন্টিফাই যে কে কোথায় কাজ করে বা কার অফিস কোথায় বা কে কার সুপেরিয়র। অ্যান্ড ইউ উইল অলসো সি দ্যাট যে দেয়ার আর অর্গানাইজেশন যেখানে আপনি সিইওর সাথে দেখা করবেন, আপনাকে কি করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, রাইট? আবার দেয়ার আর সাম অর্গানাইজেশন যেখানে আপনার কি নিতে হয় না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, ইউ ক্যান জাস্ট গো ইনসাইড দ্য অফিস, রাইট? দেয়ার আর অর্গানাইজেশন যেখানে আপনাকে কি করতে হয়, আপনাকে যে কোনো ইস্যুস কি করতে হয়, ইমেল করতে হয়। বাট দেয়ার আর অর্গানাইজেশন যেখানে আপনি ডিরেক্টলি কি করতে পারেন, রিচ আউট করতে পারেন। সো অফিসেস ইউ সি জাস্ট আমি যেটা বলছিলাম যে ফিজিক্যাল স্ট্রাকচার কেন আপনি স্টাডি করবেন, অফিসেস আর বিগার ইন দ্য টপ ফ্লোরস। টপ ফ্লোরে কে থাকে, প্রেসিডেন্ট, রাইট? সো ট্রেডিশনালি আমরা মনে করি যে কি, মানে প্রেসিডেন্টের সবকিছু কি হবে, বিগার হবে, আর লোয়ার ফ্লোরসে আপনার ম্যানেজমেন্ট বা থাকে। তারপর ফর্মাল বিজনেস অ্যাটায়ার পড়তে হয়। পাওয়ার অ্যাপিয়ার্স টু ইনক্রিজ দ্য হায়ার আপ ইউ আর, মানে আপনার অথরিটি হায়ার যখন আপনার হায়ার আপে আছেন। সো তাহলে আপনি প্রথম কি ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করলেন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করলেন, ঠিক আছে? সেকেন্ড থিং, রিড অ্যাবাউট দ্য অর্গানাইজেশন। সো অর্গানাইজেশন যে রিপোর্টগুলো পাবলিশ করে, তার অ্যানুয়াল রিপোর্ট, কোয়ার্টারলি নিউজ, তার ডেইলি রিপোর্ট বা মিশন স্টেটমেন্ট, they also mention something, what they nurture, what they hold, what they share. So এই জিনিসগুলোতে কি কি থাকতে পারে? Example, at the heart of the Power Corporation way is our vision to be the global energy company most admired for its people, partnership, and performance. So you see, they include their people in their mission. So Google আমরা দেখলাম, they want to be the কি ছিল, making information accessible to the world, right? আচ্ছা, সো এখান থেকে আপনি কি বুঝতে পারবেন যে এই অর্গানাইজেশন কালচার কতটুকু বা এই অর্গানাইজেশন কালচার সম্পর্কে স্টাডি করতে পারবেন। আচ্ছা, নেক্সট থিং, we have to carry out, we have to interact with the people of the organization. So আপনি যখন ইন্টারাক্ট করবেন, you will get these things, যে তাদের পেস, ল্যাঙ্গুয়েজ, মিটিংস, how do they recognize themselves, যে আমরা কি ওই যেটা বলছিলাম, আমরা ফাংশনাল টিমস এর মাধ্যমে আমরা কি করে অনেক সময় আমাদের বিলঙ্গিংনেস বলি। ফর এক্সাম্পল, আমরা আমরা যারা কাজ করি এই ইউনিভার্সিটিতে, আমরা অনেক সময় ডিপার্টমেন্টকে আগে বলি, আবার কেউ কেউ হয়তো ইউনিভার্সিটিকে আগে বলে। বাট আমাদের এখানে কালচার হচ্ছে ডিপার্টমেন্টের নাম আমরা মেনশন করি ফার্স্টে। তো আমরা কিন্তু ইউনিভার্সিটি অফ ঢাকাকে কি করি না, মানে প্রথমে বলি না, এটা হয়তো আমরা পরের দিকে বলি। বাট দেয়ার আর সাম ইউনিভার্সিটিস বা যেখানে হয়তো বা
তারা ডিপার্টমেন্টের কথা পরে বলে, আগে ইউনিভার্সিটির কথা বলে। সো দ্যাটস হাউ দ্য কালচার ডিফার্স, যে কারা কিভাবে তাদের এমপ্লয়ারকে ওন করে, রাইট? তারপর আপনার এই যে মিটিং স্টার্ট অন টাইম অ্যান্ড দ্য এন্ড অন টাইম। ইউ সি, যে ভেরি কমন যে আপনার সাম কোম্পানিজ যে 9 AM থেকে মিটিং মিনস 9 AM, নট ইটস 9 OM, I mean 9:01 ও না। But there are some companies or there are some organizations যেখানে আপনার 9 AM means হচ্ছে 9:30 AM. So that is clearly different, right? So these are the things যে আমাকে কি করা লাগে, carry out করা লাগে, and interpret the stories and folklore surrounding the organization. The idea is that you work with the people. Every people has some story to share. এখন কিছু কোম্পানি এই যে স্টোরিগুলো শেয়ার করে বা শেয়ার করার সুযোগ দেয়, these are often in a celebrated way, but in some organization they often do not celebrate this, a very normal. আপনি মাল্টিনেশনাল কোম্পানিজ গুলোতে দেখবেন যে তাদের ছোট ছোট অ্যাচিভমেন্ট এগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। হয়তো ছোট একটা 5 মিনিট একটা প্রোগ্রাম বা 10 মিনিট একটা প্রোগ্রাম, তাকে একটা ছোট একটা অ্যাপ্রিসিয়েশন করা হলো, বা 1 মিনিট একটু কথা বলা হলো, বা সবাই মিলে সেলিব্রেট করলো, বা সবাই মিলে একটা আপলোড করলো। সো দিস আর অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল, বাট in some other companies they are not very much appreciating. তারা হয়তো আপনাকে অ্যানুয়ালি একটা অ্যাপ্রিসিয়েশন করে, বাট they do not think this as a necessary. আমি একটু আগে যেটা বলছিলাম। So actually these are the part of the culture. So culture has lots of implications for organizing projects. So that's we discussed যে আমরা যত বেশি পিপলকে what have been observed, if we encourage the people, if we give the freedom, and if we give the courage, the outcome is more good compared to if we restrict the people, if we control the people. So এটা একটু দেখবেন implications of organizing culture, যে আমরা প্রজেক্টের যে অর্গানাইজিং করব সেখানে আমাদের কালচারের ইনফ্লুয়েন্সটা কতটুকু। সো দিস আর অল অ্যাবাউট যেটা আমরা